হ্যাঁ, তাহলে তোমাদের মিড প্রিপারেশনের আমরা কেমিস্ট্রি ক্লাস দেখবো এবং এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো শুরুতে আমরা অধ্যায় 1 নিয়ে আলোচনা করব এবং অধ্যায় 1 এর নাম হচ্ছে পারমাণবিক গঠন। এবং প্রতিটা অধ্যায় শেষে তোমাদের যে আমি যে ক্লাসগুলো নিব সেখানে যে প্রবলেম গুলো থাকবে বা বুঝতে কোথাও প্রবলেম হলে আমাকে কোশ্চেন করবা, তো সেই জন্য সময় দিব। তো প্রথম এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা রয়েছে সেটা হলো আমাদের কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যাদের জানা আছে, যারা পড়ছো তারা রিভিশন দাও ক্লাসের মাধ্যমে, এবং যাদের জানা নাই তাদের বেসিক যেখানে যদি দুর্বল থাকে তারা এখান থেকে ক্লিয়ার করো, কারণ এই কোশ্চেন গুলো কিন্তু এক্সামে ইম্পর্টেন্ট এবং বুঝে বুঝে পড়লে পড়াগুলো কিন্তু সহজ হবে। তো দেখো এখানে এই কোয়ান্টাম সংখ্যা অনেকেই বোঝে না যে এই কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কি, এটা কি আমরা কি করি অ্যাকচুয়ালি, এটা কি আমরা খাবো না মাথায় দিব না কি করব। তো এটার নির্দিষ্ট একটা কাজ আছে, সেটা আগে বুঝো। অনেকে মুখস্থ করে, এই মুখস্থ পরীক্ষা অ্যান্সার লেখে, কিন্তু এখানে দরকার নাই মুখস্থ করা। তুমি যদি বুঝতে পারো তুমি নিজেই লিখতে পারবা। দেখো এখানে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করো, যে যে সংখ্যা দ্বারা কক্ষপথ বা শক্তি স্তরের আকার, কক্ষপথ বা শক্তি স্তর মানে যেটাই কক্ষপথ সেটাকে বলা হয় শক্তি স্তর। তোমরা জানো যে n = 1 2 3 4 এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। তাহলে এমন একটা সংখ্যা আছে, এইরকম কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা এই যে কক্ষপথের আকারটা কেমন, দেখো n = 1 মানে ছোট কক্ষপথ, n = 2 মানে বড় কক্ষপথ, 3 মানে আর তার থেকে আরো বড় কক্ষপথ, মানে 2 3 4 এভাবে বাড়তে থাকে। তার মানে মনে করো যার 1 টাকা আছে তার বাড়িটা ছোট, যার 2 টাকা আছে, মানে তুমি কোটি চিন্তা করো, 1 কোটি টাকা আছে যার তার বাড়ি ছোট, 2 কোটি টাকা তার অনেক বড় বাড়ি, 3 কোটি টাকা তার থাকে আরো অনেক বড় বাড়ি। তার মানে এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, এন হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা এই কক্ষপথটা কত বড় না ছোট সেটা আমরা বলতে পারবো। তাহলে এইটা হচ্ছে সেই কোয়ান্টাম সংখ্যা। তার মানে কোয়ান্টাম সংখ্যার একটা সংখ্যা, সেটা দ্বারা আমরা কি বলতে পারতেছি যে ওই কক্ষপথের আকারটা কেমন, ছোট না বড়। আচ্ছা গেল, আরো কিছু জানা যায়, সেটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি। এই যে দেখো এসপিডিএফ, তোমরা জানো এসপিডিএফ উপশক্তি স্তর, এগুলোর আকৃতিটা কেমন, ডাম্বেল আকৃতির না কি শেপের। তার মানে এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা এই উপশক্তি স্তরগুলো যেটা রয়েছে সেটার আকৃতি জানতে পারি। এই যেমন দেখতে পাচ্ছি এটার আকৃতি এরকম, আর বিভিন্ন টাইপের আকৃতি রয়েছে, সেটা একটু পরে তোমরা জানতে পারবে। ইলেকট্রনের কক্ষপথে, ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা আবর্তন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। অর্থাৎ এই যে তোমরা পড়ে এসেছো যে ইলেকট্রন, ইলেকট্রন পড়ে এসেছো তোমরা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও বা যদি তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হও, সেক্ষেত্রে সবাই কিন্তু তোমার বেসিক ইলেকট্রনিক্স, অনেকে বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট পড়েছো, বা ইলেকট্রিসিটি সম্পর্কে তোমাদের বেসিক নলেজ থাকতেই হয়। তো এই যে তোমরা ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে কি বিদ্যুৎ প্রবাহিত হওয়া, এই যে ইলেকট্রন যেটা রয়েছে প্রত্যেকটা পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে, কক্ষপথে ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলো কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, সেটা হয় ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। দেখো এই যে একটা ঘুরতেছে ধরো ক্লকওয়াইজ, আর একটা উল্টো দিকে ঘুরতেছে, এখন ওই ইলেকট্রনটা কোন দিক বরাবর ঘুরতেছে, সেটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তার মানে এইরকম স্পিনিং গতিটা সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। তাহলে কোয়ান্টাম সংখ্যার কিছুই না, কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি করে থাকি, এই যে আমাদের শক্তি স্তরের আমাদের কক্ষপথের শক্তি স্তরের আকৃতি জানতে পারবো, উপশক্তি স্তরের আকৃতি জানতে পারবো, তারপর ইলেকট্রনটা কক্ষপথে কোন দিক বরাবর ঘুরতেছে, অক্ষ বরাবর কোন দিক বরাবর ঘুরতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, সেই সকল তথ্য আমরা এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানতে পারি। তাহলে দেখো কত সহজ একটা বিষয়, এগুলো তোমরা জটিল করো এবং এটা মুখস্থ করার চেষ্টা করো। তাহলে এভাবে একটু বুঝে বুঝে পড়ো, তাহলে কি হবে, তাহলে তোমাদের পড়াটা সহজ হবে এবং এক্সাম দেওয়াটাও অনেক সহজ হবে। তাহলে নেক্সটে যাই, আমরা দেখি নেক্সটে আমাদের ব্যাখ্যাগুলো আরেকটু আলোচনা করি। তো কোয়ান্টাম সংখ্যা এরকম 4টা, তার মানে এরকম আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা ইউজ করে থাকি। কি কি কোয়ান্টাম সংখ্যা? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এগুলো তোমরা এসএসসি তে পড়েছো, কিন্তু সমস্যা হচ্ছে অনেকে বুঝে পড়ো নাই, যার কারণে তোমাদের বুঝতে অনেক সমস্যা হয়। যেমন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা আমি একটু পরে তোমাদের অ্যানিমেশন বা পিকচারের মাধ্যমে দেখাবো যেটা বাস্তবে দেখতে কিরকম হয়, বা এটা অ্যাকচুয়ালি কিরকম। তো একটু আগে দেখলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এন মানে কি, এন এর ভ্যালু যত বড় হবে মনে করো তার টাকা তত বেশি। ধরো n = 1 মানে 1 কোটি টাকা আছে, 2 মানে 2 কোটি টাকা, তার মানে 1 মানে ছোট কক্ষপথ, 2 মানে বড় কক্ষপথ, 3 মানে আরো বড় কক্ষপথ, 4 মানে আরো বড় কক্ষপথ। তার মানে এই এনটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা দ্বারা আমরা এই কক্ষপথটা কত বড় না ছোট, তারপরে শক্তি স্তর কতগুলো আছে, কক্ষপথ কতগুলো আছে, এই জিনিসগুলো জানতে পারি। যেমন দেখো এন এর ভ্যালু আমরা কত হতে পারে 1 2 3 4, যেমন একটু আগে দেখলাম যে এই যে এন এর ভ্যালু 1 2 3 4 মানে 1 মানে ছোট, 2 মানে বড়, 3 মানে আরো বড়। এইরকম আর কি, যে এটা দ্বারা আমরা এরকম কক্ষপথ বা শক্তি স্তরের আকারটা সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন দেখো n = 4, এটা দ্বারা আমরা আরেকটা বিষয় জানতে পারবো
যে কোন একটা কক্ষপথে বা শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। কিভাবে বুঝবে? দেখো এক সূত্র আছে 2n² সূত্র। 2n² সূত্র দ্বারা আমরা যে কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করতে পারি। যেমন তোমার মনে প্রশ্ন আসলো যে ঠিক আছে স্যার, তাহলে 4 নাম্বার কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে একটু আমরা দেখি। তাহলে বসাও 2 ইনটু এই যে 4 তারপর স্কয়ার, তার মানে কত? 32। তার মানে 4 নাম্বার কক্ষপথে 32টি ইলেকট্রন থাকবে। তার মানে তুমি যদি যে কোনো সময় এরকম অঙ্কন করতে যাও, ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তারপর হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, তাহলে তুমি এখানে টোটাল কতগুলো ইলেকট্রন দিতে হবে? তোমাকে 32টা ইলেকট্রন দিয়ে এটা পূর্ণ করতে হবে। আবার একইভাবে যদি বলা হয় যে স্যার ঠিক আছে আমাকে বলেন তো যে 2 নাম্বার কক্ষপথে আমরা কতগুলো ইলেকট্রন রাখতে পারি, তাহলে বসাও। তাহলে 2 ইনটু 2 এর উপর স্কয়ার, তার মানে কত? 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তার মানে 2 নাম্বার কক্ষপথে এই যে 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে ধরো প্রোটন মানে নিউক্লিয়াস আর কি। তার মানে 2 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। এই যে এটাই দ্বারা আমরা এটা বের করতে পারি। কারণ এই জিনিসটা যখন তুমি আরো সামনে অধ্যায়গুলোতে যাবা তখন তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু মনে রাখতে পারবে না যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তারপরে 32, মানে তোমার কষ্ট হয়ে যাবে। কিন্তু যারা একটু স্মার্ট হতে পড়াশোনা করবে, বুঝে বুঝে, তারা কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করে ওই জাস্ট পরীক্ষার হলে এরকম বসায় দিবে এই কক্ষপথে এতগুলো ইলেকট্রন, এই কক্ষপথে এতগুলো ইলেকট্রন। আচ্ছা, তারপর আমাদের নেক্সটে যাই। এটা তো খুব সহজ, আমরা জানি অবশ্যই। আবার আসে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা দ্বারা আমরা কি করবো? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এরকম ছোট হাতের এল দ্বারা প্রকাশ করবো। এই যে এভাবে লিখবা ছোট হাতের এল, বা এটাকে তোমরা এল দ্বারা প্রকাশ করবা। এবং এটার ভ্যালু কোথা থেকে কোথায় পর্যন্ত হয়ে থাকে? 0, 1, 2, 3 ইত্যাদি থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে, n-l পর্যন্ত হয়ে থাকে। এখন এটা হচ্ছে তার ভ্যালু। এন্ড এটা দ্বারা আমরা কি প্রকাশ করতে পারি? এটা দ্বারা দেখো একটু একটু পরে তোমাকে দেখাচ্ছি। দেখো, তোমাকে প্র্যাকটিক্যালি দেখে নেই। এই যে দেখো, এল এর ভ্যালু যখন 0 হয় তখন হচ্ছে এস অরবিটাল, মানে এরকম হয়ে থাকে, আকৃতিটা এরকম হয়ে থাকে। আবার এল এর ভ্যালু যখন 1 হয় তখন আকৃতি দেখো চেঞ্জ হয়ে গেছে। তারপর এল এর ভ্যালু যখন 2 হয় তখন ডি অরবিটাল, এই যে ডি অরবিটালের এরকম আকৃতি হয়ে থাকে। আর এল এর ভ্যালু যখন 3 তখন এফ অরবিটাল, তখন এরকম হয়ে থাকে। তার মানে এই এল এর ভ্যালু দ্বারাও কিন্তু আমরা এই অরবিটাল বা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পেতে পারি। উপশক্তি স্তরটা কি রকম হয়ে থাকে, এস হবে না পি হবে না ডি হবে না এফ হবে, সেটা দ্বারাও কিন্তু আমরা এটা বুঝতে পারবো। তার মানে এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে থাকে এসপিডিএফ। মানে এল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে বলতো? এস অরবিটাল হবে, এস এস উপশক্তি স্তর। তারপর হচ্ছে এল ইকুয়াল টু 1 হলে পি, 3 হলে ডি, এফ। এইভাবে আমাদের সিরিয়াল ওয়াইজ এটা দ্বারা আমরা এটা প্রকাশ করতে পারি। তাহলে দেখো কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের জরুরি। কোন একটা ইলেকট্রন কিভাবে অবস্থান করতেছে, শক্তি স্তরগুলো কি রকম, মানে ইলেকট্রনের আকৃতিটা কি, মানে উপশক্তি স্তরের আকৃতিটা কি রকম, ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতেছে, বা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, মানে এভরিথিং আমরা একটা সামারি আকারে পেয়ে থাকি কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তার মানে কিন্তু গুরুত্বপূর্ণ। এখন ইঞ্জিনিয়ারদের যেমন কিছু শর্টকাট রুলস আছে, বা এগুলো দেখে ইঞ্জিনিয়াররা বুঝতে পারে, যেমন ড্রয়িং দেখে ইঞ্জিনিয়ার সহজে বুঝতে পারে যে আচ্ছা এই জায়গাটা এটা আছে, এই জায়গায় আমাদের লাইট আছে, এই জায়গায় ফ্যান আছে, এগুলো হচ্ছে তার বোঝায়, এগুলো এমসিবি। বা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটা ড্রয়িং থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য আলাদা ড্রয়িং থাকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ইঞ্জিনিয়াররা ভালো বুঝতে পারে। তো আবার কম্পিউটারের জন্য একরকম স্ট্রাকচার থাকে, মাইক্রোপ্রসেসরে একরকম স্ট্রাকচার থাকে। তো সেই ক্ষেত্রে এইরকম যারা কেমিস্ট বা যারা এইসব বিজ্ঞানী হয়ে থাকে তারা কিন্তু এইসব কোয়ান্টাম সংখ্যাদের বুঝতে বলে দিবে যে আচ্ছা এটা এই পজিশনে আছে, ইলেকট্রন গুলো এই পজিশনে আছে, তারপর কক্ষপথ গুলো এইভাবে অবস্থান করতেছে, কক্ষপথ গুলোর আকৃতি এরকম হবে, এটা বড় না ছোট। তার মানে এগুলো হচ্ছে একটা সামারি টাইপের, এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা সমস্ত কিছুকে সামারি করে থাকি। আবার দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন এর ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রদর্শন করে। মানে এটা -1 থেকে 0 সহ +1 পর্যন্ত হয়। যেমন দেখো, এই যে দেখো, এটা হচ্ছে এম ইকুয়াল টু যখন 0 হয় তখন দেখো এই যে জেড অরবিটালে এইভাবে অবস্থান করতেছে। ঠিক আছে, এটা সোজাসুজি মানে জেড অক্ষ বরাবর অবস্থান করতেছে। আর যখন এম এর ভ্যালু প্লাস মাইনাস হয়ে থাকে তখন দেখো একটা থাকে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তার মানে ওই যে আমাদের উপশক্তি স্তরটা আছে, অরবিটটা আছে, অরবিটাল যেটা আছে, সেটা কিভাবে অবস্থান করতেছে, সেটা কি জেড অক্ষ বরাবর আছে না এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, এই সকল তথ্য আমরা এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে তুমি যদি এরকম বুঝে বুঝে আগে থেকে শুরু থেকে প্র্যাকটিস করো তাহলে দেখো তোমার পড়াটা কত সহজ হবে, এবং সেগুলো তোমার জন্য কতটা হেল্পফুল হবে, এবং এক্সাম দেওয়াটা তোমার জন্য কতটা সহজ হবে। আর আদারওয়াইজ তুমি যখন এই একটা কোশ্চেন মুখস্থ করতে যাবা তাহলে তোমার কত টাইম লেগে যাবে, তুমি একটু লজিক্যালি চিন্তা করে দেখো। এই কোশ্চেনটা মুখস্থ করতে তোমার মিনিমাম আধা ঘন্টার উপরে চলে যাবে, কারণ এগুলো ভুল হলে তুমি নাম্বার পাবা না। এখন যারা একটু বুঝে বুঝে পড়বে তাদের জন্য কিন্তু পড়াটা সহজ, এবং যাদের এই সকল অ্যানিমেশন বা চিত্র সহকারে যদি তুমি বুঝে বুঝে পড়ো, প্র্যাকটিক্যাল ভিউ গুলো দেখে দেখে পড়ো, তাহলে কিন্তু তোমার জন্য সহজ হবে। আচ্ছা, এই তারপরে দেখো, আচ্ছা আমাদের দেখবো হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা তো আরো সহজ, মানে এটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে সেটা আমরা দেখতে পারি। যেমন দেখো, এই যে এরকম তোমার একটু পরে তীর চিহ্ন দেখবে ইলেকট্রন নির্দেশন, একটা হচ্ছে উপরে একটা নিচে। তার মানে ইলেকট্রন, এই যে তোমার আমাদের দেহ কিন্তু পরমাণু দ্বারা গঠিত, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যদি জুম করতে 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 ভিতরে ঢুকি, মাঝখানে পাবো হচ্ছে নিউক্লিয়াস এবং কক্ষপথে পাবো হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো কিন্তু আবার নিজ কক্ষপথে ঘুরতেছে। তোমরা জানো যে আমাদের পৃথিবীটা কিন্তু ঘুরতেছে,
তারপরে সূর্য চারিদিকে ঘুরতেছে, মানে সূর্য চারিদিকে ঘুরতেছে আবার একই সাথে সাথে নিজেও ঘুরতেছে, ঠিক একই রকম ইলেকট্রন গুলো তো ঘুরতেছে, নিজে নিজেও ঘুরতেছে, আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ঘুরতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এই ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজে ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতেছে, সেটা আমরা বলতে পারবো। যেমন দেখো +5 দ্বারা আমাদের এই যে ক্লকওয়াইজ ডিরেকশন ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, আর -12 দ্বারা এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে এটা কিন্তু আমাদের বোঝাতে সুবিধা হয়, বা এটা আমাদের বলে দেয় যে ইলেকট্রনটা কোন দিক বরাবর ঘুরতেছে। সেই জন্য এখানে এই কথাটা লেখা আছে, দেখো যে এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি এস দ্বারা প্রকাশ করবো, এবং এটা +12 এবং -12 এর সংখ্যা হয়ে থাকে, এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রদর্শন করে থাকে। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার এটা কিভাবে অ্যান্সারটা লিখবো আমরা এক্সামে। তাহলে এক্সামে লিখবা হচ্ছে যে তোমাদের এই কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিতে পারে, আর যদি এই চিত্র দিতে পারো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। তাহলে সংজ্ঞাটা তোমরা এখান থেকে দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পরে এই 4টা কোয়ান্টাম সংখ্যা লিখে দিবা এবং এই 4টার বর্ণনা দিয়ে দিবা। ঠিক আছে, 4টার বর্ণনা দিয়ে দিবা, তাহলে ফুল মার্কস পেয়ে যাবা। এই যে এই পাশের যে চিত্রটা তোমাদের দেখালাম, এটা না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। আর যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি এক্সপ্লেন করে বর্ণনা করতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু তুমি যদি জাস্ট এইটুকু অংশ এবং আগের ওই লেখা অংশটুকু দিয়ে দাও তাহলে ফুল মার্কস পাবা। আচ্ছা, এখন আমাদের নেক্সট কোশ্চেনে যাই। সেটা হলো যে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হুন্ডের নিয়ম বা হুন্ডের নিয়ম এবং পলির বর্জনীতির উপর ভিত্তি করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বর্ণনা করো। অর্থাৎ তোমাকে ইলেকট্রন বিন্যাসটা এক্সপ্লেন করতে হবে, সেটা হচ্ছে হুন্ডের নিয়ম এবং পলির বর্জনীতি। দুইজন বিজ্ঞানী আলাদা আলাদা ভাবে এক্সপ্লেন করেছিল, সেগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। কনসেপ্ট খুবই সিম্পল, দেখো কি রকম, যে প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিন প্রবেশ করে। দেখো লজিকটা আমি তোমাকে বোঝাই। মনে করো যে এখানে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন আছে, দেখো দুইটা, 4টা, আর এখানে 3টা, মানে 3 4 5 6 7 7টা ইলেকট্রন আছে। তার মানে এস অরবিটাল আছে 2টা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তাহলে এস অরবিটাল দিয়ে দাও, 2টা ইলেকট্রন দিয়ে দাও, এই যে 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছ। আর 2টা ইলেকট্রন যদি হয়, একটা থাকবে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে। সেই জন্য দেখো একটা হচ্ছে এইরকম ডিরেকশন দেওয়া আছে, একটা এরকম ডিরেকশন দেওয়া আছে। এখন দেখো আমাদের কি হয়, দ্বিতীয়তে আসি। দ্বিতীয়তে আমাদের দ্বিতীয় কক্ষপথে আছে কি 2টা ইলেকট্রন, তার মানে 2টা ইলেকট্রন দিয়ে দাও। আচ্ছা, অসুবিধা নাই, এখানে 2টা ইলেকট্রন নিয়ে আমাদের কোনো কনফিউজিং নাই। এখানে দেখো পি তে আবার 3টা ভাগে ভাগ করা যায়, 2px 2py এবং 2pz। এগুলো তোমরা পরবর্তীতে জানো, শিখবা, আরো যত অর্থাৎ মেইন কোর্স গুলো তোমরা ডিটেইলস এগুলো জানতে পারবা, যে পির ক্ষেত্রে আবার 3টা ভাগে ভাগ করা যায়, 2px 2py এবং 2pz। এখন আমাদের কি করতে হবে, এই 2px 2py 2pz, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, তাহলে 2px যেহেতু আছে, তাহলে আমরা এক কাজ করি না, আমরা এরকম করে, এরকম করলে কেমন হয়, 2py আর একটা হচ্ছে 2pz। আমরা এক কাজ করি, 3টা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দেই, বাকিগুলো তোমরা না দেই। কিন্তু এখানেই তো এই বিজ্ঞানীটা এসে আমাদের এই রুলসটা বলে দিল যে না, ইলেকট্রন গুলো এইভাবে যায় না। ইলেকট্রন গুলো প্রথমে আগে একা একা সিঙ্গেল অবস্থায় ঢুকবে। যেমন দেখো এই এক্স অরবিটালে আমাদের প্রথমে একটা ঢুকলো, হ্যাঁ, তারপরে পি তে একটা ঢুকলো, তারপর জেড এ একটা ঢুকলো, তারপর এখানে যদি আবার 4 থাকতো তাহলে আবার এখান থেকে শুরু হতো। আবার ধরো এখানে ধরো 4 না থেকে 5 থাকলো, তাহলে আবার এখানে একটা চলে আসলো, আবার যদি 6 থাকতো তাহলে এখানে একটা চলে আসতো। অর্থাৎ প্রথমে সিঙ্গেল অবস্থায় ঢুকবে, তারপর জোড়া হয়ে বের হবে। প্রথমে কি হবে, প্রথমে সিঙ্গেল অবস্থায় ঢুকবে, তারপর জোড়া হয়ে বের হবে। তুমি এটাকে যে কোনো এক্সাম্পল, বাস্তবে যে কোনো এক্সাম্পল হিসেবে ধরতে পারো। ধরো সাপোজ আমরা দুনিয়াতে আসছিলাম হচ্ছে প্রথমে একাকী অবস্থায়, তারপরে কি হয় আমাদের বিয়ে শাদী হয়, মানে জোড়া হয়, সাপোজ এভাবে চিন্তা করো। তার মানে তোমাকে প্রথমে একাকী আসতে হবে, তারপর তুমি ডাবল হতে পারো, কোনো অসুবিধা নাই। সেই জন্য ইলেকট্রন গুলো একই ধরনের ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ পিতে যখন আমরা 3টা ভাগে ভাগ করছি, প্রথমে আগে একটা একটা করে ঢুকবে, মানে বেজোড় অবস্থায় ঢুকবে, তারপরে আবার পুনরায় শুরু থেকে একটা একটা করে পেতে থাকবে, একটা একটা করে পেতে থাকবে। সে কথাটা এখানে লেখা আছে যে প্রতিটি অরবিটালে, এই যেগুলো একটা অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল, তোমরা জানো অরবিটাল এস অরবিটাল হয়, পি অরবিটাল হয়, ডি অরবিটাল হয়, এফ অরবিটাল হয়। তো প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, মানে একটা করে স্পিনে প্রবেশ করছে। দেখো একটা করে স্পিনে প্রবেশ করতে, অথবা এভাবে বলতে পারো যে সিঙ্গেল অবস্থায় প্রবেশ করে, তারপর এর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করে, তারপরে আবার যখন ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়, তারপর আবার শুরু থেকে এখান থেকে যেগুলো এক সিঙ্গেল অবস্থা ছিল তখন জোড়া হওয়া শুরু করবে। এটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি। তো এখানে কিছু ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রম তোমাকে দিতে হবে, কারণ এখানে তোমাকে ব্যতিক্রম নিয়ে আলোচনা করতে বলে নাই, তারপরে তোমাকে ব্যতিক্রম না দিলেও হবে। এখন আসো যে আমরা পলির বর্জনীতি দেখি। পলির বর্জনীতি তো আরো সিম্পল। কিরকম, যে কোন পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। তোমরা একটু আগেই দেখলে যে কোয়ান্টাম সংখ্যা এন, তারপর হচ্ছে আমাদের এই এল, এগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো এটা কিভাবে সমান হয় না একটু দেখি। যেমন দেখো ফার্স্ট এখানে আমাদের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো হচ্ছে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, আমাদের 2টা আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে 1:2, পরমাণু সংখ্যা 2, তার মানে 1:2 হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এর 2টা ইলেকট্রন আছে। আমাদের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। তাহলে প্রথম যে ইলেকট্রনটা হলো আমাদের, যেমন H2 দ্বারা বোঝাচ্ছে 2টা ইলেকট্রন আছে, তাহলে এই প্রথম ইলেকট্রন এর জন্য আমাদের কি হয়, যেহেতু এটা আমাদের
প্রথম শক্তি স্তর, দেখো 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 আমি যদি হিলিয়ামের ইলেকট্রন নিউক্লিয়াস করি, কক্ষপথ দিয়ে, এটা হিলিয়ামের পরমাণুর নিউক্লিয়াস বোঝাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের কক্ষপথ। তাহলে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। দাও দুইটা ইলেকট্রন দিয়ে দাও, এই যে একটা ইলেকট্রন দিলাম, এই আরেকটা ইলেকট্রন দিলাম, ঠিক আছে, ভালো কথা, দুইটা ইলেকট্রন দিলাম। এখন এটার জন্য আমাদের এন এর মান কত বলো তো? এন এর মান কত? এই যে প্রথম যেটা আছে না, সেটা হচ্ছে তার এন এর মান, যেটা প্রথমে থাকে 1 1, সেটা হচ্ছে প্রথম মান। অথবা তুমি যদি লজিক্যালি চিন্তা করো, দেখো এই যে একটা কক্ষপথ n = 1, তার মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা ভালো কথা, n এর ভ্যালু 1 1 হলো। এখন এখানে আমাদের উপশক্তি স্তর 0, উপশক্তি স্তর মানে হচ্ছে s অরবিটাল। ওই যে একটু আগে দেখলা n এর ভ্যালু দ্বারা spdf প্রকাশ করা হয়, মানে হচ্ছে s, এখানে সেটা লেখা আছে দেখো s, এই যে s s s লেখা আছে, তার মানে l মানে 0 দ্বারা বোঝাচ্ছে s অরবিটাল বোঝাচ্ছে। এখন আসো যে আমাদের এম এর ভ্যালু এখানে 0, এম এর ভ্যালু কি আসে? এম এর ভ্যালু হচ্ছে আমাদের 0 আসে, মানে এটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর থাকবে, জেড অক্ষ বরাবর ওই এস অরবিটালটা থাকবে। আর এস এর ভ্যালু হচ্ছে হাফ থাকে। এস এর ভ্যালু কি থাকে? এই যে প্রথম যে ইলেকট্রনটা আছে এটার জন্য আমাদের ধরে নিলাম হাফ। হাফ মানে কি? ক্লকওয়াইজ ডিরেকশন অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা ডিরেকশনে ঘুরতেছে। একটু আগে দেখলাম, এই যে দেখো, এই যে দেখো, আমাদের প্লাস হাফ দ্বারা আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন বোঝায়, তার মানে এখানে আমাদের প্লাস হাফ দ্বারা ক্লকওয়াইজ ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে এটা প্রথম যে ইলেকট্রনের জন্য আমাদের এই কন্ডিশনটা আসলো। এখন কথা হলো যে ঠিক আছে, ভালো কথা, আমাদের বুঝলাম প্রথম ইলেকট্রনটা, প্রথম ফার্স্ট ইলেকট্রনের জন্য আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। সেকেন্ড ইলেকট্রনের জন্য আসি, তো দেখি কি হয়। সেকেন্ড ইলেকট্রনের জন্য এখানে তো আমাদের কক্ষপথ সংখ্যা চেঞ্জ হয় না, কক্ষপথ 1 1ই আছে, ভালো কথা। আর এখানে তো এস অরবিটাল চেঞ্জ হয় নাই, এল = 0, এস অরবিটাল থাকলো, এম এর ভ্যালুটাও 0, কারণ এটা ধরলাম জেড অক্ষ বরাবর আছে, এটা চেঞ্জ হয় নাই। কিন্তু এখানে তোমাকে একটু আগে জানালাম যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি দুইটা হয়, তাহলে একটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে। ভালো কথা, এটাও তোমার ক্লিয়ার। এখন তুমি লক্ষ্য করো, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, কিন্তু এটা কি মিলছে? এটা তো মিলে নাই। তার মানে এই কথাটা এখানে লেখা আছে যে কোন একটা পরমাণুতে, এই যে ধরো হিলিয়াম পরমাণুর দুটি ইলেকট্রন, অর্থাৎ এই যে শেষ কক্ষপথে যে দুটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান, দেখো চারটা কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে আসলো? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, হয়েছে? এই যে এটা ভিন্ন আসছে, বাকিগুলো সেম কিন্তু এটা ভিন্ন। এই দেখো, এই সিম্পল কথাটা এখানে লেখা আছে। তাহলে একটু বুঝে বুঝে পড়লে কিন্তু তোমার এই জিনিসগুলো সহজ হবে এবং এক্সামে অ্যান্সার করাটাও সহজ হবে। এখন পলির বর্জনীতি ব্যবহার কিভাবে করা যায়? যেমন প্রধান শক্তি স্তরের সর্বাধিক কতগুলো ইলেকট্রন আছে 2n স্কয়ার দ্বারা আমরা বের করতে পারি, উপর শক্তি স্তরের সর্বাধিক কতগুলো হতে পারে এটা বের করতে পারি। এটা আমরা আগে আলোচনা করছি, এটা পলির বর্জনীতি থেকে আমরা এক্সপ্লেন বা ব্যবহার করতে পারি। আমাদের ফার্স্ট অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমার সাথে একটু কথা বলো যে কি অবস্থা, বা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা, কোনো সমস্যা থাকলে এখনই আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, সবার ক্লিয়ার আশা করা যায়। তাহলে আমরা নেক্সট অধ্যায়ে যাই, আর কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেনে জানাবা। ওকে ফাইন। এখন আসো যে সেকেন্ড অধ্যায়। সেকেন্ড অধ্যায় হচ্ছে আমাদের প্রতীক, যোজনী এবং সংকেত। প্রতীক, যোজনী এবং সংকেত। তোমাদের কিন্তু এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের একটা রিভিশন হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে পড়াগুলো পড়ছে এগুলো কিন্তু মাথায় থাকবে এবং এক্সাম দেওয়াটা কিন্তু তোমার জন্য সহজ হবে। আর এক্সামের আগে আমি দেখেছি যে অনেক স্টুডেন্টের সঠিক গাইডলাইনের অভাবে এক্সাম গুলো খারাপ হয়। দেখা যাচ্ছে সারা বছর খুব ভালোভাবে পড়ে, কিন্তু এক্সামের আগে সঠিক প্রিপারেশনের কারণে তাদের এক্সাম গুলো খারাপ হয়। এগুলো কিন্তু আমি অনেক ফেস করে আসছি এবং অনেক দেখেছি স্টুডেন্টদের। সেই জন্য তোমাদের এক্সামের আগে যদি তোমরা সঠিক একটা প্রপার গাইডলাইন পাও, তাহলে কিন্তু তোমাদের জন্য সহজ হয়। কারণ ডিপ্লোমাদের জন্য কিন্তু এরকম তোমার টিউশন কম করো, টিউশন করো না, বা সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামের আগে একটু প্রবলেম হয়। এটা কিন্তু তোমাদের জন্য এই ইউনিভার্সিটি কিন্তু এরকম প্রবলেম তোমাদের সলিউশন হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন আসো যে মূলক এবং যোগমূলক কি গণনা করতে বলছে। একটা কোশ্চেন এসেছে, হ্যাঁ m = 0 হবে কি? হ্যাঁ, m = 0 হবে। এই যে আমরা একটু আগে আলোচনা করলাম m = 0। দেখো আমি তোমাকে প্র্যাকটিক্যাল ভিউটা দেখাই, তাহলে তোমার কনফিউশন দূর হবে। m = 0 হবে, যেমন দেখো এই যে কোথায় দেখালাম, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ এই তো এখানে দেখো, এম এর ভ্যালু দ্বারা হচ্ছে আমাদের এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বোঝায়। অর্থাৎ এই যে দেখো, এম এর ভ্যালু যখন 0 হয় তখন এটা জেড অক্ষ বরাবর বোঝায়, মানে ওই অরবিটালটা জেড অক্ষ বরাবর আছে, উপশক্তিস্তরটাও জেড অক্ষ বরাবর আছে, এই অরবিটালটা আমাদের জেড অক্ষ বরাবর আছে। আর যখন +-1 হতে পারে, এখন 1 দ্বারা বোঝাবে ধরো এক্স অক্ষ বরাবর, এই দেখো এক্স অক্ষ বরাবর আছে, এই যে এক্স অক্ষ বরাবর আছে, আর -1 দ্বারা ওয়াই অক্ষ বরাবর আছে। তার মানে এম এর ভ্যালু 0 হওয়া পসিবল হবে। এই দেখো এখানে লেখা দেওয়া আছে, এম এর ভ্যালু দেখো -1 0 থেকে +1 পর্যন্ত হয়। তাহলে যখন তুমি এই প্র্যাকটিক্যাল ভিউ যদি না বুঝো, তাহলে তুমি যতই পড়ো না কেন, তাহলে তোমার মাথায় ঢুকবে এগুলা? এগুলো তোমার মাথায় ঢুকবে না। তুমি মুখস্থ করে যাবা, শুধু মুখস্থ করে এক্সামে যাবা, কিন্তু তোমার মাথায় ঢুকবে না যেটা কেমনে আসলো, কিভাবে আসলো, কি করে এটা দিয়ে অ্যাকচুয়ালি। এই জন্য তোমাকে এইভাবে আমরা এইভাবে ক্লাসগুলো তোমাদের নিয়ে থাকি, যাতে করে তোমাদের এই কনফিউশন গুলো দূর হয়, মাথাটা ক্লিয়ার থাকে এবং বেসিকটা আরো স্ট্রং হয়। এখন ঠিক আছে কিনা বলো? ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ কোশ্চেন করবো, অসুবিধা নাই। তাহলে আমাদের তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো, তাহলে কোথায় কি প্রবলেম হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আসো যে
প্রতীক, যোজনী এবং সংকেত নিয়ে আমরা পড়বো সেকেন্ড অধ্যায়। তো প্রথমে আমাদের মূলক অথবা যোগমূলক বিষয়টা বুঝতে হবে। এটা খুবই সিম্পল একটি কনসেপ্ট, খুবই সিম্পল। দেখো আমি তোমাকে কনসেপ্টটা বোঝাই দিচ্ছি, যেটা হলো যে আমাদের একাধিক পরমাণু যুক্ত হয়ে যদি একটি পরমাণু গুচ্ছ সৃষ্টি করে। এখন পরমাণু তোমরা জানো, হাইড্রোজেন একটা পরমাণু, তারপর ধরো সালফার একটা পরমাণু, মানে ছোট ছোট পরমাণু। তাহলে এরকম এখানে যখন নাইট্রোজেন আর NH4 গঠন করলো, সাপোজ আমাদের নাইট্রোজেন একটা এবং হাইড্রোজেন চারটা, অর্থাৎ 5টা পরমাণু মিলে একটা অণু গঠন করলো। তাহলে একাধিক পরমাণু যুক্ত হয়ে যদি একটি পরমাণু গুচ্ছ সৃষ্টি করে, তাহলে এই NH4 আমাদের একাধিক পরমাণু আছে, অর্থাৎ নাইট্রোজেন একটা পরমাণু এবং হাইড্রোজেন চারটা পরমাণু মিলে এই NH4 একটা পরমাণু গুচ্ছ সৃষ্টি করলাম। এবং এই গুচ্ছটা যদি কোনো কারণে আয়নের ন্যায় আচরণ করে, অর্থাৎ এই যে উপরে যদি প্লাস আয়ন থাকে বা কোনো কারণে যদি একটা আয়নের মতো আচরণ করে, হতে পারে সেটা প্লাস অথবা মাইনাস, তাহলে সেটাকে আমরা যোগমূলক বলি। তাহলে এত সিম্পল কনসেপ্ট এর থেকে কিছু আছে? কিছুই নাই। যে কোন একটা, অর্থাৎ অনেকগুলো পরমাণু একত্রে করে আমরা একটা পরমাণু গুচ্ছ বা অণু গঠন করবো, এবং সেইটা যদি কোনো কারণে আয়নের মতো আচরণ করে, সেটাকে আমরা মূলক অথবা যোগমূলক বলবো। হয়ে গেল, সিম্পল কনসেপ্ট। এখন আসি একটু বর্ণনা নিয়ে আমরা কথাবার্তা বলি। যেমন দেখো, যৌগমূলক হতে পারে আমাদের ধনাত্মক যৌগমূলক হতে পারে, ঋণাত্মক যৌগমূলক হতে পারে। যেমন দেখো NH4 প্লাস, PH4 প্লাস, CO3 2 মাইনাস, SO4 2 মাইনাস, এগুলো কিন্তু ফিক্সড ভ্যালু, এগুলো কিন্তু এরকমই থাকবে। আচ্ছা, অ্যামোনিয়াম আয়ন, ফসফেট আয়ন, কার্বনেট আয়ন, সালফেট আয়ন। একইভাবে এখন এখান থেকে তুমি কিন্তু আরো একটু লজিক ইউজ করতে পারো। যেমন কার্বনেট SO3 যে আয়নটা আছে, CO3 2 মাইনাস, এটা হচ্ছে আধান, উপরেটা হচ্ছে তার আধান সংখ্যা, মানে কতগুলো আধান আছে, চার্জ আছে -2 চার্জ, দুইটা -2 নেগেটিভ চার্জ আছে, এবং যতগুলো আধান থাকবে সেটা হচ্ছে তার যোজনী। তাও কত সহজ জিনিস। তার মানে NH4 প্লাসের যোজনী কত? তুমি বলবে একটা প্লাস, তোমার যোজনী 1, PH4 এর একটা প্লাস, তুমি যোজনী 1, CO3 2 মাইনাস, যোজনী 2। দেখো হাইড্রোজেন কার্বনেট HCO3 মাইনাস আছে একটা, -1, তার মানে যোজনী 1। সালফেট আয়ন SO4 2 মাইনাস, তার মানে 2 মাইনাস আছে, তার মানে আধান হচ্ছে -2, যোজনী হচ্ছে 2। হাইড্রোজেন সালফেট মানে HSO4 মাইনাস আছে কয়টা? একটা, তার মানে -1, যোজনী হচ্ছে 1। দেখো কত সহজ, কত সিম্পল বিষয়। এগুলো কিন্তু খুব একটা কঠিন বিষয় না। জাস্ট কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কার্বনেট, কার্বন থেকে কার্বন আসছে, হাইড্রোজেন কার্বনেট, তারপর সালফেট, সালফার আছে সালফেট, আর হাইড্রোজেন সালফেট, নাম আছে, নামের মাধ্যমে দেখো হাইড্রোজেন তারপর সালফেট, হাইড্রোজেন সালফেট, কত সহজ। এখন আরেকটু বর্ণনায় আসি আমরা, যে ধনাত্মক এই যোজ্যতাটা কিভাবে আসে, যে ধনাত্মক আয়নটা কিভাবে গঠন করে। এখন লক্ষ্য করো যে ধরো তোমার কাছে 3টা পজিটিভ চার্জ আছে এবং তোমার কাছে 3টা নেগেটিভ চার্জ আছে। তাহলে এই 3টা পজিটিভ আর 3টা নেগেটিভ মিলে কি হয় জানো? নিউট্রাল হয়, অর্থাৎ এখানে কোনো আধান পাবা না, মানে নিউট্রাল হয়ে যায়। যেমন দেখো যে ছেলে মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু তারা নিউট্রাল অবস্থায় চলে যায়, মানে তাদের একটা সংসার গঠন করে ফেলে। তখন কিন্তু ওই ছেলেটা দেখা যাচ্ছে যে বাইরে দুষ্টুমি কম করে, কারণ যখন বিয়ে না হয় দেখা যাচ্ছে দুষ্টুমি বেশি করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে দেখো এরকম আর কি, যে যখন তারা বন্ধন গঠন করে ফেলে তখন তারা নিউট্রালাইজড হয়ে যায়, মানে নিউট্রাল হয়ে যায়, মানে বন্ধন গঠন করা শেষ, সেখানে কোনো চার্জ থাকে না। এখন আমি কি করলাম, কোনো কারণে ধরো এই 3টা বন্ধন গঠন করছিল, একটা নেগেটিভকে আমি বের করে নিলাম, তাহলে দেখো এই সিঙ্গেল অবস্থায় চলে গেল না? ধরো এই ছেলেটা সিঙ্গেল অবস্থা হয়ে গেল, তাহলে এই দুইটা তো নিউট্রাল অবস্থায় আছে, কিন্তু এখানে এই +1টা ভবঘুরে হয়ে যাবে, সে তো আর বন্ধন গঠন করতে পারে নাই। যার কারণে এখানে আমাদের এই +1 আধান হিসাবে থাকবে, মানে যখন একটা ইলেকট্রন চলে যাবে তখন একটা পজিটিভ চার্জ ভবঘুরে হয়ে যায়, মানে কি তখন সে একটা পজিটিভ চার্জ আকারে প্রদর্শন করে। তাহলে যে কোনো জায়গা থেকে তুমি যদি একটা ইলেকট্রনকে সরায় ফেলো, তার মানে সেখানে একটা পজিটিভ চার্জের উদ্ভাবন ঘটে, বাকিগুলো তো নিউট্রাল অবস্থায় থাকে। সেই কনসেপ্টের উপর ভিত্তি করে এই বিষয়টা লক্ষ্য করো, যখন এই সোডিয়ামের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে যায়, সোডিয়ামের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যখন চলে যায় বা ত্যাগ করে, তখন এই কনসেপ্টের উপর, যেমন এই যে 3টা ইলেকট্রন, 3টা পজিটিভ, একটা চলে গেল, তার মানে কি তখন সেটা পজিটিভ আয়ন গঠন করে। যেমন দেখো এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ওই উপরে দেখবা যে এখানে একটা পজিটিভ আয়ন গঠন করছে, এই যে পজিটিভ আয়ন গঠন করছে। আর যখন ওই ইলেকট্রনটা এই ফ্লোরিন গঠন করে, ধরো তোমার কাছে 3টা পজিটিভ আছে, 3টা নেগেটিভ আছে, হ্যাঁ 3টা পজিটিভ 3টা নেগেটিভ আছে, এটা তো সংসার গঠন করা শেষ। এখন যদি এক্সট্রা একটা ইলেকট্রন চলে আসে, সে তো আর সংসার গঠন করতে পারবে না, সে তো ভবঘুরে অবস্থায় থাকবে। তবে কোনো কারণে যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা নেগেটিভ চার্জ হয়ে যায়। তাহলে সোডিয়াম যখন ত্যাগ করে তখন সেটা পজিটিভ হয়ে যায়, আর যখন ফ্লোরিন সেটা গ্রহণ করে তখন সেটা নেগেটিভ হয়ে যায়, এবং তার মানে দুইটা পরবর্তীতে যুক্ত হয়ে আবার একটা যৌগ গঠন করে। কিন্তু সেটা আমাদের পরের কনসেপ্ট। এখন আমাদের আসে হচ্ছে যে এই যে ইলেকট্রন যখন ত্যাগ করে তখন ধনাত্মক আয়ন গঠন করে, তখনই আমাদের এই মূলক বা যৌগমূলক তৈরি হয়। তখনই আমাদের কি তৈরি হয়? মূলক বা যৌগমূলক তৈরি হয়। তাহলে দেখো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম আয়ন গঠন করে, এই যে দেখো, তাহলে ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে এই যে সোডিয়াম, তার মানে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। একইভাবে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, পটাশিয়াম কি করে? এই দেখো, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম আয়ন গঠন করে, এই যে দেখো, তার মানে উপরে প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। ক্যালসিয়াম কি করে? Ca
দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন চলে যায়, তোমরা দুইটা পজিটিভ আয়ন গঠন করে, এই যে দুইটা পজিটিভ আয়ন। আবার অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করে Al3+ গঠন করে, এই যে তিনটা পজিটিভ আয়ন। আবার ধরো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে Zn2+ গঠন করে, Zn2+ গঠন করে, ওই দেখো পুরো 2+। তার মানে এগুলো দ্বারা বোঝাচ্ছে হলো যে কতগুলো ইলেকট্রন ত্যাগ করছে, পজিটিভ আয়ন দ্বারা বোঝায় কতগুলো ইলেকট্রন ত্যাগ করছে, মানে ধনাত্মক গ্রহণ করে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। একইভাবে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি হয়, ঋণাত্মক আয়ন গঠন করে। যেমন দেখো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়ন গঠন করে, এগুলো তোমার যোজনী অধ্যায়ে পড়বা, অর্থাৎ বিক্রিয়া অধ্যায়গুলোতে পড়বা। তারপর NO3 এভাবে একটা ইলেকট্রন ত্যাগ করে NO3- আয়ন গঠন করে, এইভাবে সালফেট ফসফেট আয়ন গঠন করে। মানে তিনটা ইলেকট্রন এখানে গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে একটা। কত সহজ। এখন আসলে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে সক্রিয় যোজ্যতা এবং সূক্ষ্ম যোজ্যতার বর্ণনা করা। এটা তো আরো সুন্দর একটা কনসেপ্ট এবং খুবই ইজি একটা কনসেপ্ট। যেমন দেখো যে সক্রিয় যোজ্যতা বলতে কি বোঝায়, যখন কোনো যৌগের মাধ্যমে ব্যবহৃত যোজ্যতাকে ওই মোলের, মানে কোনো যৌগের মধ্যে ব্যবহৃত যোজ্যতাকে ওই মোলের সক্রিয় যোজনী বলা হয়। মানে যেটা আমরা ব্যবহার করব, ইউজ করব। ধরো মানে তোমার কাছে ধরো আছে 1 কোটি টাকা, এখন 1 কোটি টাকা তুমি সব তো ইউজ করবে না, দেখা যাচ্ছে তুমি গাড়ি কেনার জন্য ইউজ করছো ধরো 50 লাখ টাকা, ঠিক আছে। আবার বাড়ি ধরো তুমি শার্ট কিনছো, আবার মার্কেট করছো, মানে আলাদা আলাদা জায়গায় তুমি খরচ করো। তার মানে এই যে তুমি যে সকল জায়গায় আলাদা আলাদা ভাবে খরচ করতেছো 50 লাখ টাকা, এটা হচ্ছে তোমার সক্রিয় যোজনী, সক্রিয় যোগ্যতা। তোমার কাছে আছে অনেক, কিন্তু যেটা তুমি ইউজ করতেছো সেটা হচ্ছে তোমার সক্রিয় যোগ্যতা। কতটা দেখো, মানে দেখো এরকম গল্পের মাধ্যমে বা এক্সাম্পল মাধ্যমে বোঝার চেষ্টা করবা, তাহলে কি হবে, তোমার বুঝতে সুবিধা হবে বা কনসেপ্টটা ধরতে সুবিধা হবে। তাহলে দেখো SO2, এখন সালফারের যোজনী হয় কয়টা বলতো, 4টা, 3টা, 2, 4 এবং 6। সালফারের যোজনী হচ্ছে 2, 4 এবং 6। তাহলে সেক্ষেত্রে আমাদের সালফার ডাই অক্সাইডের সালফারের সক্রিয় যোজনী অর্থাৎ SO2 তে আমাদের সালফারের যোজনী ইউজ করা হয়েছে হচ্ছে 4। তার মানে এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4, মানে একটা ইউজ করছে, আছে কিন্তু অনেক, কিন্তু ইউজ করছে একটা, তার মানে যোজনী হচ্ছে 4। আবার এই সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের সালফারের সক্রিয় যোজনী হবে 6, কারণ এখানে আমরা 6 যোজনী ইউজ করে এই যৌগটা গঠন করছি, সেই জন্য এর সক্রিয় যোজনী হচ্ছে 4, মানে যেটা আমরা ইউজ করব। এখন তার সূক্ষ্ম যোজনীর বিষয়টা কি, এটা আরো সহজ। অর্থাৎ আমাদের সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর মধ্যে পার্থক্য, অর্থাৎ যেটা আমরা ইউজ করছি, ধরো তোমার কাছে যে 1 কোটি টাকা ছিল, সেখান থেকে যে তুমি 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছো, বাকি কিছু টাকা দিয়ে তুমি অন্যান্য কাজ করছো, সেখান থেকে তোমার যে এই যে তোমার যে যেটা তুমি ইউজ করছো, এখান থেকে তুমি শার্ট কিনছো হচ্ছে ধরো 5,000 টাকা দিয়ে, হ্যাঁ 5,000 দিয়ে শার্ট প্যান্ট কিনছো। এই যে 1 কোটি টাকার এবং তুমি যেটা ইউজ করছো, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা হবে, বিয়োগফল হবে, সেটা হচ্ছে তার সূক্ষ্ম যোজনী। এক্সাম্পল দেখি, SO2 তে সালফারের যোজনী কত ইউজ করছি আমরা, 4। আর সালফারের সর্বোচ্চ যোজনী কত বলো, 2, 4 এবং 6 যদি হয়, তো সর্বোচ্চ যোজনী 6। তাহলে দুইটা বিয়োগ করো তো, 6 এবং 4 এর বিয়োগ হচ্ছে 2, তার মানে সূক্ষ্ম যোজনী হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের এক্সাম্পল। দেখো কত সহজ একটা কোশ্চেন তোমাদের হয়ে গেল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন আমাদের সেকেন্ড অধ্যায় শেষ। বলো সেকেন্ড অধ্যায়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি সেটা নিয়ে আলোচনা করবো। সেকেন্ড অধ্যায়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি সেটা নিয়ে আলোচনা করবো। ইনশাআল্লাহ। কোথায় সমস্যা? সমস্যা কি আছে? নেই, মেবি কন্টিনিউ করতে পারেন। ওকে, আমরা এখন তৃতীয় অধ্যায় দেখি। তৃতীয় অধ্যায় হচ্ছে গ্যাস, খুবই মজাদার একটা অধ্যায় এবং খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। এখানে মানে কনসেপ্ট গুলো খুবই সিম্পল, এখানে জটিলতার কিছু নাই। অধ্যায় মানে অধ্যায় জটিলতার কিছু নাই, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখান থেকে এক্সামের জন্য। এখন দেখো আমাদের বয়েলের সূত্রটি বিবৃতি এবং ব্যাখ্যা করো। তাহলে এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে, বয়েলের সূত্রটা অ্যাকচুয়ালি কি বোঝায়। তো বয়েলের সূত্রটা কি বোঝায় আমরা একটু দেখি চলো। যে স্থির তাপমাত্রা, কোনোভাবেই তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। তুমি যদি চেঞ্জ করো তাহলে কিন্তু এই এক্সাম্পলটা হবে না, মানে আমাদের এটা কাজ করবে না। এই বয়েলের সূত্রটা কি করবে না, বয়েলের সূত্রটা কাজ করবে না। তাহলে দেখি তো কিভাবে তাপমাত্রা স্থির রাখা হয়। মনে করো যে তোমার রুমের টেম্পারেচার, তুমি একটা রুম বানাইছো, সেই রুমটা এমন ভাবে বানাতে হবে যে তোমার রুমের তাপমাত্রাটা বাইরে যাবে না এবং বাইরের তাপমাত্রা রুমের ভিতরে ঢোকা যাবে না। যদি তুমি এই এক্সপেরিমেন্টটা করো, তাহলে যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি এটা করো, তাহলে রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। বা ওই যে যেই কক্ষপথে বা যেই বক্সে তুমি কাজটা করবে, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস ফিক্স রাখতে হবে। কিন্তু বাইরের তাপমাত্রা যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। সেই জন্য মানুষ স্থির তাপমাত্রাকে তোমাকে স্থির রাখতে হবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, যে কোনো একটা নির্দিষ্ট ভর নিবে, সেটা ধরো 10 কেজি বা 10 গ্রাম, হ্যাঁ, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখন তুমি ধরো কিছুই বুঝো নাই, ঠিক আছে, বুঝলাম, তুমি আমার কথা এই লাইনটার কিচ্ছু বুঝো নাই, দরকার নাই বোঝার, তুমি এই এক্সপেরিমেন্টটা লক্ষ্য করো। এই যে আমরা এখানে কি করতেছি, একটু লক্ষ্য করো যে তোমার তাপমাত্রাটাকে ফিক্সড রাখবো আমরা। দেখো এই যে টেম্পারেচার, দেখো 300 ডিগ্রি সেলসিয়াস ফিক্সড রাখছে, এখানে টেম্পারেচার ফিক্সড করছে এই যে জায়গায় আমরা এক্সপেরিমেন্টটা চালাচ্ছি।
আর ভিতরে আছে হচ্ছে আমার গ্যাস। ধরো গ্যাসের ভর নিচ্ছি আমি, ধরো 20 গ্রাম গ্যাস ভিতরে ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার পর তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এবং বলো তো যে যখন আমি কোনো একটা গ্যাসের কে চাপ দেই, গ্যাসকে চাপ দেই, হ্যাঁ, তখন তার আয়তনটা কমে না? তুমি বললো যে স্যার বুঝতেছি না কিভাবে হয়। তুমি বেলুন যখন ফুলাও, বেলুনের ভিতরে গ্যাস থাকে, হ্যাঁ, গ্যাস যখন তুমি হাত দিয়ে চাপ দাও, বেলুনটা কি থেমে যায় না? আয়তনটা কমে যায়। এইরকম আরো যখন তুমি এক্সপেরিমেন্টালি যাবা, অর্থাৎ তুমি যখন এখানে ওই গ্যাসটাকে চাপ দিবা, দেখো আয়তনটা কমে যাচ্ছে। আগে আগে আয়তন কত ছিল? এত বড় ছিল না। যখন তুমি ভর বাড়াই দিচ্ছ, মানে চাপ বাড়াই দিচ্ছ, অর্থাৎ আমি চাপ দিব, আয়তনটা কমবে। তাহলে এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভি ব্যস্তানুপাতিক 1/p। অর্থাৎ পিটা যদি আমরা বাড়াই, চাপটা যদি বাড়াই, আয়তনটা কমে যায়। যেটা তুমি প্র্যাকটিক্যাল ভিউতে জানলা। বা তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, আচ্ছা তাই তো, আমি যদি চাপ বাড়াই তাহলে তো আমাদের কি হয়? আয়তনটা কমে যায়। তার মানে এই যে চাপ বাড়াচ্ছি আর দেখো আয়তন কমে যাচ্ছে। এবং গ্রাফটা দেখো এরকম আসে, এই যে উল্টা গ্রাফ। দেখো আমি যখন প্রেসার বাড়াচ্ছি, দেখো প্রেসার বাড়াচ্ছি, আয়তনটা দেখো কত কমে যায়। এই যে যত ই বাড়াচ্ছে, আয়তনটা একদম জিরোর কাছাকাছি চলে আসবে, এভাবে আয়তনটা কমে যায়। তার মানে যখন একটা বাড়বে একটা কমবে, সেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। এটা তোমার ফিজিক্সে পড়েছো, ম্যাথেও জানো যে ব্যস্তানুপাতিক কিভাবে বোঝায়। তার মানে পি ব্যস্তানুপাতিক 1/p। এটা লেখা আছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন, এই যে আয়তনটা ওই গ্যাসে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দেখো চাপের ব্যস্তানুপাতিক 1/, আছে। তাহলে এটা মুখস্থ করা লাগবে না। বুঝে বুঝে বা ঠান্ডা মাথায় পরীক্ষা ভুলে গেলে তুমি লজিক্যালি চিন্তা করবে, আচ্ছা আমি যদি চাপ বাড়া আয়তন কমে, তার মানে ব্যস্তানুপাতিক, তাহলে আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক, হয়ে গেল, অ্যান্সার শেষ। মুখস্থ করা লাগবে না, মুখস্থ করতে যাবো না, বুঝে বুঝে করবা। এখন আসলে তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এখন আমাদের কি করতে হবে? এখানে সমান হবে, এখানে একটু কারেকশন হবে। সেটা হলো যে এখানে সমান হবে যে ভি, যখন আমরা সমানুপাতিক তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, তাহলে কে বাই পি, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে যদি আমরা কি করব, আর গুণ করো, তাহলে ভিপি ইকুয়াল টু কে আসে। ভিপি ইকুয়াল টু কে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই পাশে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, দেখো এটা কি একটা, ভিপিটা হচ্ছে কে এর সমানুপাতিক আকারে আসে। তাহলে ভিপি মানে দুটার গুণফলটা যখন সমানুপাতিক, তাহলে ভি1 পি1 ইকুয়াল টু ভি2 পি2 আসবে। ভি1 পি1, অর্থাৎ যখন তুমি এরকম কিছু পাবো, ধরো তোমার কাছে আছে পি আর ভি, সাপোজ লেটস সে এটা ইকুয়াল টু আমাদের একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট সিওএনএস টি এন্ড কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু, মানে ধ্রুবক ইউজ করা হয়। তাহলে এখান থেকে এরকম যদি পাও, তুমি এভাবে লিখতে পারবা পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2, এভাবে লিখতে পারবো, মানে সমানুপাতিক সম্পর্ক। এটাই হচ্ছে আমাদের বয়লের সূত্র। তাহলে এটা আমাদের বয়লের সূত্র ব্যাখ্যা হয়ে গেল। তাহলে এই সহজ কোশ্চেনটা তুমি লেখো, তাহলে কিন্তু ফুল অ্যান্সার পেয়ে যাবে। এটা তোমাদের অঙ্কন করতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য এনিমেশন দেওয়া হয়েছে। তো এনিমেশন হচ্ছে বোঝার জন্য, আর এক্সামের জন্য তোমাকে লিখতে হবে। এখন ব্যাখ্যাটা আরেকটু এক্সপ্লেন করতে হবে। এই যে গ্রাফটা দেখো কিভাবে আসে। আমি যখন পি বাড়াচ্ছি, এই দেখো আমি যখন এখানে লক্ষ্য করো যে আমরা যখন এই ধরো ভলিউমটা যদি বৃদ্ধি করি, আমাদের কি হয়? ভলিউম যত বাড়াবো, আমাদের চাপটা তত কমে। এখন দেখো এই যে যত উপরে আছে, যত উপরে থাকে, ভলিউম চাপটা তত কম না? গ্যাসকে যখন তুমি চাপ দিবা, তখন সে বেশি ছোটাছুটি করে, বেশি ধাক্কা দেয়। আর যখন বড় অবস্থা থাকে, ভলিউম যখন বেশি থাকে, তখন তার চাপ কম থাকে। তার মানে ওই ব্যস্তার মধ্যে একই সম্পর্ক। অর্থাৎ এইরকম গ্রাফ আসবে যে ভলিউম যদি কম হয়, আমাদের ভলিউম যদি বাড়ে, চাপটা কম হয়। লজিক্যালি চিন্তা করে তুমি বুঝতে পারবা। এখন আসুন যে ভি বনাম পি ইনভার্স কার্ভ, ভি বনাম পি ইনভার্স কার্ভ, অর্থাৎ আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে এই পি বা ভি ব্যস্তানুপাতিক 1/p ছিল। ভি ব্যস্তানুপাতিক 1/p ছিল, ঠিক আছে, আমাদের এরকম ছিল। তো সেক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করলে তুমি বুঝতে পারবা যে এটাকে যদি আমরা পি ইনভার্স করি, দেখো ভি সমানুপাতিক, পি ইনভার্স আকারে লেখা যায় না? ইনভার্স আকারে লেখা যায়। ইনভার্স মানে কি? 1/p কে আমরা পি ইনভার্স আকারে লিখতে পারি। এখন তাহলে পি ইনভার্সের সাথে কিন্তু সমানুপাতিক, 1/p এর সাথে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, 1/p এর সাথে আমাদের কি, যে সমানুপাতিক আকারে বলা চলে, 1/p এর সাথে সমানুপাতিক, কিন্তু পি এর সাথে ব্যস্তানুপাতিক। তুমি ম্যাথ তোমাকে স্ট্রং হতে হবে। তার মানে দেখো তুমি যখন ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি পড়বা, ম্যাথ, এগুলো কিন্তু একটা সাথে একটা রিলেটেড। কোনো একটা যখন গ্যাপ থাকে, তাহলে কিন্তু কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়। এই জন্য যারা বিজ্ঞানী হয় দেখবা, তাদের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু নলেজ থাকতে হয়, কারণ একটার সাথে একটা রিলেটেড। এই যে বিজ্ঞানী আইনস্টাইন যে ফিজিক্সে নোবেল পুরস্কার গুলো পেয়েছিল, সেখানে দেখো ম্যাক্সিমাম ম্যাথ আছে, এবং তিনি ফিজিক্স করেছিল, কিন্তু ম্যাথ তাকে স্ট্রং হতে হবে। তো এই জন্য একটার সাথে একটা রিলেটেড। এখানে 1/p এর সাথে সমানুপাতিক, কিন্তু পি এর সাথে ব্যস্তানুপাতিক। তার মানে কি, যে 1/p বা পি ইনভার্সের সাথে সমানুপাতিক, 1/p এর সাথে যেহেতু সমানুপাতিক। আর সমানুপাতিক গ্রাফ কিরকম হয়? ভি যত বাড়াবো, পি ইনভার্স তত বাড়ে। যেমন দেখো 1/v বা 1/p, যেটা তুমি চিন্তা করো 1/v বা 1/p, তাহলে দেখো আমরা কি করতে পারি? এটা কিন্তু উল্টা দাও, তুমি চিন্তা করো পি এই ব্যস্তানুপাতিক 1/v আকারে লেখা যায়। তাহলে কি পি এই সমানুপাতিক আমাদের ভি ইনভার্স, তার মানে ভি ইনভার্সের সমানুপাতিক বা 1/v এর সাথে সমানুপাতিক। অর্থাৎ 1/v যত বাড়াচ্ছি, এই পি তত বাড়তেছে, মানে স্ট্রেট লাইন। y = mx, তোমরা ম্যাথে পড়ছো, y = mx, মূল বিন্দু আমি সরলরেখা, মানে স্ট্রেট লাইন পাবে, একটা স্ট্রেট লাইন পাবে এরকম। ম্যাথ, এখানে শুধু ম্যাথ করতেছি, এখানে কোনো ফিজিক্স কেমিস্ট্রি কোনো পার্টি করতেছি এখানে আমরা, এখানে এখন ম্যাথ করতেছি আমরা। তো সেক্ষেত্রে এই যে একই রকম, এটাকে জাস্ট উল্টাই দিলে একই এরকমই গ্রাফ আমরা পাচ্ছি।
এখন আসো যে পিভিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এই যে একটু আগে দেখলাম আমরা এই যে পিভিটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে না, ফিক্সড ভ্যালু, ফিক্সড। পিভিটা কোনোদিনও চেঞ্জ হয় না। সেই জন্য আমাদের প্রেসার যদি এদিক বরাবর নাও আর পিভি বরাবর যদি এদিক বরাবর নাও, পিভিটা চেঞ্জই হবে না, ফিক্সড থাকবে, এটা কোনো চেঞ্জ হওয়ার কোনো কথাই থাকবে না, ফিক্সড। আচ্ছা, ভেরি গুড। এই গ্রাফটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, এখানে ম্যাথ আছে, সো ম্যাথ বুঝে বুঝে তোমাকে করতে হবে। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এবং এটাও খুবই সহজ। এটা তো আরো সহজ একটা কোশ্চেন। কিভাবে সহজ দেখি তো আমরা, সহজ কোশ্চেনটা দেখি। যে প্রমাণ করো যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি প্রযুক্ত চাপের সমানুপাতিক, মানে ডি সমানুপাতিক পি। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। মানে তোমাকে বলা হলো যে হ্যাঁ তুমি তাপমাত্রাকে স্থির রাখো, তুমি বলো আচ্ছা ঠিক আছে স্যার, তাপমাত্রা স্থির রাখলাম। কোন গ্যাসের ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, এটা হচ্ছে প্রযুক্ত চাপের সমানুপাতিক, পির সমানুপাতিক, এটা আমাকে প্রমাণ করে দাও। তোমাকে আমি বললাম, এখন তুমি বলো আচ্ছা ঠিক আছে স্যার, আমি প্রমাণ করে দিচ্ছি। এখন তুমি কি করবা, যে ঘনত্বের উপর চাপের প্রভাব, এই যে একটু আগে বয়লের সূত্র যে পড়লাম, P1 P1 P2 V2 একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকে, এটা প্রথমে লিখে নিবা। মানে এই সূত্র থেকে আমরা এটা প্রমাণ করবো। বয়লের সূত্র আমি একটু আগে পড়লাম, এই সূত্রটাই লিখে নিলাম, ভালো কথা লিখে নিলাম। এখন তোমরা ফিজিক্সে পড়েছো, ম্যাথেও জানো যে ঘনত্ব ইকুয়াল টু কি, ভর ভাগ আয়তন। ঘনত্ব ইকুয়াল টু কি, ভর ভাগ আয়তন, সূত্র। এটা ম্যাথের সূত্র, ফিজিক্সে পড়ছো, আবার কেমিস্ট্রিতে এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের। তাহলে ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন, মানে ডি ইকুয়াল টু এম বাই ভি, একদম সলিড সূত্র। তো এক্ষেত্রে আমাদের ভি ইকুয়াল টু আমাদের এখান থেকে আড়াআড়ি গুণ করে আমরা ভির ভ্যালুটা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ এম ইকুয়াল টু আমাদের ভিডি, তাহলে ভি ইকুয়াল টু এম বাই ডি, আড়াআড়ি গুণ করে তুমি ভির ভ্যালুটা এখান থেকে বের করে নিবা, ভি ইকুয়াল টু এম বাই ডি আসলো। আচ্ছা, ভালো কথা, এই সূত্রটা আমরা এখানে আসলাম। এখন আসার পরে এই যে আমরা কাজটা করব, অর্থাৎ আমাদের আয়তন চেঞ্জ হচ্ছে এবং আমাদের ঘনত্ব চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের ভর ফিক্স থাকবে। তুমি যদি বয়লের সূত্র, অর্থাৎ তুমি যদি এই বয়লের সূত্র দেখো, এখানে কিন্তু আমরা ভর ফিক্স রাখছিলাম, ভর কি চেঞ্জ করছিলাম, যে এই যে নির্দিষ্ট ভরের আয়তন, নির্দিষ্ট ভরের একটা গ্যাস নিয়েছিলাম, ধর 5 গ্রাম বা 10 গ্রাম একটা ভর নিয়েছিলাম। সেই জন্য আমাদের এই সূত্রে ভর ফিক্সড, কিন্তু আয়তন চেঞ্জ হয় এবং ঘনত্বটা চেঞ্জ হয়। অর্থাৎ আয়তন উপর ধরো এরকম ছিল, বড় ছিল, এরকম বড় ছিল, সেখান থেকে আয়তনটা ছোট হয়ে যায়। ওই যে গ্যাসের আয়তন প্রথমে এই অবস্থা ছিল, চাপ দেওয়ার পর ছোট হয়ে গেল, তাহলে আয়তনটা কমে যায় এবং ঘনত্বটাও বেড়ে যায় বা কমে যায়, কিন্তু ভর ফিক্স থাকে, ভর ফিক্স থাকে। সেই জন্য আমরা এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি যে এই ভিটা V1 ইকুয়াল টু এম বাই D1 আর V2 ইকুয়াল টু এম বাই D2, মানে দুইটা আলাদা আলাদা কন্ডিশনে কাজ করতেছে। অর্থাৎ ধরো যখন বড় অবস্থায় আছে তখন এক কন্ডিশনে কাজ করতেছে, যখন আয়তনটা ছোট হয়ে গেল তখন কন্ডিশনে কাজ করতেছে। তাহলে একটাকে 1 ধরো, একটাকে 2 ধরো, তাহলে V1 ইকুয়াল টু কি আসবে, এম বাই D1, আর একটা V2 সমান আসবে কি, এম বাই D2। এটা আমরা লিখে নিলাম। এটা লিখে নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা আমরা বসাই দিব। কোথায় বসাবো দেখি তো, কোথায় বসাবো, আর কোথায় এই ভ্যালুগুলো যে বের করলাম, এটা আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো। অর্থাৎ এই P1 ইনটু V1 আছে না, V1 সমান কি এম বাই D1, এই যে এম বাই D1, আবার V2 ইনটু এই যে V2 ভ্যালু বসায় দাও এম বাই D2 ইনটু এই যে P2, এই সূত্রে বসায় দিলাম। মাশাআল্লাহ, এই সূত্রে যদি বসায় দাও তাহলে এখান থেকে এম চলে যায়, থাকে কি P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2, এটা একটা ফিক্সড ভ্যালু থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। আচ্ছা, ভালো কথা। তার মানে তুমি বলতে পারলা যে P বাই D যদি কনস্ট্যান্ট হয় তাহলে P বাই D সমান হচ্ছে ধ্রুবক। এখান থেকে যদি ধ্রুবক হয় সেখান থেকে তো আমরা লিখতে পারি যে P1 বাই V1 ইকুয়াল টু P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2, এই যে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট থেকে লিখছিলাম আমরা। PV যদি কনস্ট্যান্ট হয় তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2 লেখা যায়। আবার P বাই D যদি কনস্ট্যান্ট হয় তাহলে P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2 লেখা যাবে। আচ্ছা, লিখলাম। তাহলে P বাই D সমানুপাতিক একটা ধ্রুবক। এখন এটা যদি আমরা এই ডিটাকে এই পাশে গুণ করে দেই, ধ্রুবকের সাথে আড়াআড়ি গুণ হয়ে যায়, অর্থাৎ কনস্ট্যান্ট যদি তুলে দেই, অর্থাৎ এই যে P আমাদের ইকুয়াল টু D ইনটু কনস্ট্যান্ট K বা ধ্রুবক আসে। এখন কনস্ট্যান্ট যদি তুলে দেবে সমানুপাতিক আসে, তাহলে P সমানুপাতিক D, অর্থাৎ এই D সমানুপাতিক T। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কোন গ্যাসের এই যে ঘনত্বটা আমাদের চাপের সমানুপাতিক। প্রমাণ হয়ে গেল, কত সহজ। তাহলে এভাবে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হলো যে প্রমাণ করো যে P ইকুয়াল টু nRT, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ। এটাকে বলা হয় কিসের গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করতে বলছে। এটাকে কিন্তু একইভাবে এই কোশ্চেন এভাবে আসতে পারে যে বয়েল, তারপর চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে প্রতিপাদন করো। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের আমাদের প্রতিপাদনটা করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, আমরা প্রতিপাদনটা করি। তো এখানে আমাদের যেহেতু একটু আগে দেখলাম বয়েলের সূত্র, P সমানুপাতিক 1 বাই V সমানুপাতিক 1 বাই P। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করে আমি এটাকে আবার অন করি, একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের বয়েলের সূত্রটা হলো আমাদের V সমানুপাতিক 1 বাই P, এটা আমরা জানি বয়েলের সূত্র, এটা একটু আগে দেখলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে চার্লসের সূত্র কি বলে, চার্লসের সূত্র আসে হচ্ছে V সমানুপাতিক T। এটার জন্য তোমাকে মেইন কোর্স করতে হবে। তো মেইন কোর্সে কিন্তু আমরা এই চার্লসের সূত্র পড়েছিলাম। চার্লসের সূত্র কি আসে, V সমানুপাতিক T, অর্থাৎ তাপমাত্রাটা আয়তনের সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াবা আয়তন তত বাড়ে, তাপমাত্রা যত কমাবা আয়তন তত কমে। এটাই হচ্ছে আমাদের কিসের সূত্র, আমাদের
চার্লসের সূত্র বলে। আর অ্যাভোগাড্রোর সূত্র ভি সমানুপাতিক এন। ভি সমানুপাতিক এন হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। এই তিনটা সূত্র তোমাদের মেইন কোর্সের ডিটেইলস আলোচনা করা আছে, তো সেখান থেকে তোমাদের মেইন কোর্স দেখলে এই বিষয়গুলো বুঝতে পারবে। আর এখানে আমাদের এই 1, 2 এবং 3 এই তিনটা সমীকরণ যদি আমরা কম্বাইন করি, তোমার ম্যাথে এটা পড়েছো যে কিরকম ভাবে কম্বাইন করতে হয়, যে ভি যদি সমানুপাতিক দেই এটার সাথে সমানুপাতিক তাহলে 1/p লিখবা। আচ্ছা ভালো কথা লিখলাম, কিন্তু আছে তারপর কি টি আছে না, এই যে টি লিখলাম, ভালো কথা লিখলাম। আবার কি আছে, এন আছে না, এন লিখলাম। আমরা তিনটা সমানুপাতিক আকারে লিখে দিলাম। সমানুপাতিক আকারে লেখার পর যখন সমানুপাতিক তুলে দিবা একটা কি আসে বলো তো, কনস্ট্যান্ট আসে। এই যে মাশাআল্লাহ একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, তার কনস্ট্যান্ট কে টি এন ডিভাইডেড বাই পি আসছে। এখন আর গুণ করি আমরা, চলো নিচে এটা কেটা উপরে আছে, তাহলে পি ইকুয়াল টু এন এন কে টি আসে। আমি এক লাইন করে দিচ্ছি, এখানে এখানে আসে হচ্ছে পিভি ইকুয়াল টু এন কে টি আসে। পিভি ইকুয়াল টু এন কে টি আসে, ঠিক আছে, এটা আসে আমাদের পিভি ইকুয়াল টু এন কে টি আসে। এখন এই কেটা যেটা রয়েছে আমাদের, কেটা হচ্ছে আমাদের মোলার ধ্রুবক, মানে একটা ধ্রুবক যে কনস্ট্যান্ট, এটাকে আমরা মোলার ধ্রুবক আকারে প্রকাশ করতে পারি। মোলার ধ্রুবককে আর দ্বারা প্রকাশ করা যাবে আমাদের, আর দ্বারা প্রকাশ করা যায়। মোলার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা যায়, আর দ্বারা প্রকাশ করা যায়। যেহেতু ধ্রুবক আমরা মোলার ধ্রুবক দ্বারা এটাকে কনভার্ট করবো, তাহলে পি ইকুয়াল টু আমাদের কি আসবে, এন, কে এর জায়গায় দিবে আর এবং ইনটু টি, কারণ কে হচ্ছে কনস্ট্যান্ট, এই মোলার ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পি ইকুয়াল টু এন আর টি আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে বিষয়গুলো করতে হবে। এখন আসো যে এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখি। সেই ম্যাথটা কি বলছে, যে স্থির তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে, 1 বায়ুমণ্ডল মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক চাপ, 1 এটিএম চাপ। 1 এটিএম চাপ মানে কি বলা হয়, 1 অ্যাটমসফিয়ারিক চাপ বলা হয় এটাকে। তাহলে স্থির তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ারিক বা 1 বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত 100 ml হাইড্রোজেন গ্যাসের চাপ উপর চাপ বৃদ্ধি করলে এর আয়তন এত হয়। গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো দেখি আমরা কিভাবে করতে হবে। তো শুরুতে তোমাদের ভ্যালুগুলো লিখে নিতে হবে। আমাদের 1 এটিএম চাপ মানে 1 বায়ুমণ্ডলীয় চাপকে বলা হয় 1 এটিএম চাপ। তাহলে পি হচ্ছে আমাদের 1 এটিএম। আয়তন কত দেওয়া আছে, যখন আমরা এই ধরো আমি তোমাকে একটু প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি অঙ্কটা। ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, হ্যাঁ, এটার উপর 1 বায়ুমণ্ডলীয় চাপ আছে, 1 এটিএম চাপ আছে। এখানে তুমি কতটুকু গ্যাস রাখছো, ধরো 100 ml গ্যাস রাখছো, উপর চাপ বৃদ্ধি করছো। এখন তুমি এখানে একটা কণিক দিয়ে চাপ বৃদ্ধি করাচ্ছ, পিস্টন দিয়ে চাপ বৃদ্ধি করাচ্ছ, এর আয়তনটা দেখো কমে গেল, চাপ বাড়ালে আয়তন কমে যাবে। ধরো মনে করো আয়তনটা এইটুকু হয়ে গেল, আয়তনটা হয়ে গেল কত, 76 মিলিলিটার। এখন গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ কত, তুমি কতটুকু চাপ বৃদ্ধি করছিলে, ধরো তুমি শুরুতে দিছিলে হচ্ছে P1 চাপ, এখানে পরবর্তীতে তোমার গ্যাসের চাপ কতটুকু হয়ে গেল, ধরো তুমি শুরুতে চাপ দিছিলে হচ্ছে P1, গ্যাসের যখন আয়তনটা কমে যায় তখন চাপ বৃদ্ধি পায় না, তখন চাপ বৃদ্ধি পেয়ে হচ্ছে P2 হলো। এখন কতটুকু পরিবর্তন হলো সেটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রাথমিক চাপ ছিল 1 এটিএম, আদি আয়তন ছিল 100 ml, গ্যাসের চাপের পরিবর্তন হলো P2 এবং পরিবর্তিত যে আয়তনটা সেটা ছিল হচ্ছে 76 মিলিলিটার, সেটা ভিতরে দ্বারা ধরে নিলাম। এখন আমরা দেখি, চলো বয়লের সূত্রে অ্যাপ্লাই করি। P1 P2 P2 আমরা জানি, জাস্ট P2 টা বের করতে হবে, আমাদের চাপটা বের করতে হবে। আর এটা যেহেতু স্থির তাপমাত্রায় বলছে, দেখো এই সূত্রটা কেন অ্যাপ্লাই করলাম, যেহেতু তাপমাত্রা স্থির বলছে সেজন্য আমরা বয়লের সূত্রে অ্যাপ্লাই করতে পারলাম। ভ্যালু করে বসায় দাও। এখন 1 এটিএম সমান হচ্ছে 76 সেন্টিমিটার অফ মার্কারি বা 760 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দুইটা ভাবে লেখা যায়, 76 সেন্টিমিটার অফ মার্কারি, অথবা এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল গুলো তোমাদের মেইন কোর্সে আলোচনা করা হবে। এটা পরবর্তীতে কোনোদিন তোমাদের আলোচনা করবো যে এটা কিভাবে আসে, যে 76 সেন্টিমিটার মার্কারি কই থেকে আসে, বিজ্ঞানীরা কিভাবে এটা আবিষ্কার করছে 1 এটিএম চাপটা। কারণ তুমি তো 1 এটিএম চাপ রেফারেন্সরা মাপতে পারবে না বা এটা বের করতে পারবে না, এটা বের করার কিছু নিয়ম আছে। তো এটাকে যখন আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাবো, তাহলে 760 মিলিমিটারে যাবো, 760 মিলিমিটার অফ মার্কারি আসে। এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, তোমাকে ইউজ করতে হবে। তাহলে 1 এটিএম থেকে তুমি 760 মিলিমিটার অফ মার্কারি ইউজ করলা, V1 এর ভ্যালু মিলিমিটার ইউজ করলা এবং এটা 76 মিলিমিটার যেটা ইউজ করলা সেটা ইউজ করলা। করার পর ফাইনাল এখান থেকে তুমি ক্যালকুলেট করলে 1000 মিলিমিটার অফ মার্কারি পাবে, এটা P2 পাইছো। ভালো কথা, P2 পাইছো। এখন এই জিনিসটা কিন্তু বোঝো না, দেখো তোমার কাছে মনে করো আছে হচ্ছে 100 টাকা, ঠিক আছে, তোমার 100 টাকা, তুমি এখান থেকে ধরো 30 টাকা দিয়ে একটা বিস্কুট কিনছো। এখন তো আমি তোমাকে বললাম তোমার কত টাকার পরিবর্তন হলো, তুমি কি করবা, বলবা যে 100 - 30, অর্থাৎ তোমার হচ্ছে এই 70 টাকার পরিবর্তন, মানে তোমার কাছে আছে হচ্ছে 100 টাকা, তুমি ইউজ করছো হচ্ছে ধরো 30 টাকা, তাহলে তোমার কাছে কতটুকু টাকার ঘাটতি হলো বা পরিবর্তন হলো, তুমি বলবা 100 - 30, তোমার কাছে থাকলো হচ্ছে 70 টাকা। 70 টাকা তোমার কাছে থাকলো। তার মানে ধরো এভাবে চিন্তা করো, ধরো তোমার কাছে হচ্ছে 10 বিঘা জমি আছে, এখান থেকে তুমি এই যে 5 বিঘা কাউকে দিয়ে দিচ্ছ, তাহলে পরিবর্তন হলো কত, 10 - 5 মানে 5 বিঘা তোমার পরিবর্তন হলো। একইভাবে ধরো তোমার কাছে চাপ হলো কত, P2 হচ্ছে 1000 মিলিমিটার অফ মার্কারি, আর আমাদের কি ছিল, P1 ছিল কত, 180 মানে 760 মিলিমিটার অফ মার্কারি। দেখো এখানে ছিল হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি, আর পরিবর্তন হলো কত, দেখুন আয়তনটা আমাদের চাপটা বাড়াই দিলাম, আমাদের কতটুকু চাপ বৃদ্ধি পেলো, আয়তনটা যখন কমে যাচ্ছে চাপ কতটুকু বৃদ্ধি পেলো, 1000
মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা দেখো ছিল 760 হয়ে গেল হচ্ছে 1000, তাহলে পরিবর্তন হলো কতটুকু? 1000 থেকে 760 বিয়োগ করতে হবে, তাহলে এই যে এইটুকু অংশ তার পরিবর্তন হয়েছে। এভাবে চিন্তা করতে হবে, তোমার কাছে আছে 100 টাকা, তোমার কাছে আরো 50 টাকা আমি দিয়ে দিলাম, হ্যাঁ তোমার কাছে হলো কত? 150 টাকা। তাহলে বলা হলো তোমার কতটুকু টাকার পরিবর্তন হলো, তুমি কি করবে? 150 মাইনাস 100 করবে, তাহলে কত? 50 টাকার পরিবর্তন হলো। ওই রকম আর কি। চাপ ছিল হচ্ছে 1 এটিএম 760 মিলিলিটার মার্কারি, হয়ে গেল হচ্ছে 1000, পরিবর্তন কতটুকু হলো? 1000 থেকে 760 বিয়োগ করতে হবে, বাস হয়ে গেল, অ্যান্সার শেষ। এটাকে যদি তুমি এটিএম এ যেতে চাও তাহলে তোমাকে 760 দ্বারা ভাগ করে এটিএম এ দিতে হবে। তুমি এখানে অ্যান্সার দিলে ফুল মার্কসই পাবা, এখানে অ্যান্সার দিলে ফুল মার্কসই পাবা, কোনো অসুবিধা নেই। এখান থেকে এটিএম এ কনভার্ট করে ক্যালকুলেটর থেকে এটিএম এ কনভার্ট করা হলো আর কি। এখন এই অধ্যায়ের কোনো সমস্যা আছে কিনা বলো? অধ্যায় 3 যেটুকু আলোচনা করলাম এটুকুতে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। একটা দুটো ম্যাচ করালে ভালো হয়। বুঝি নাই, বলো। ম্যাথ প্রবলেম আরেকটা দুটো করালে একটু ভালো হয়, বুঝতে পারতাম আর কি ক্লিয়ারলি। ম্যাথ আরেকটা করাতে হবে? জি স্যার, করলে একটু ভালো হতো আর কি। আচ্ছা তুমি কি এই ম্যাথটা বুঝছো? জি স্যার। এই ম্যাথটা বুঝছো? এখন তো স্লাইড রেডি করা নাই ম্যাথের জন্য, তো তোমার মেইন কোর্স কিরা আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা মেইন কোর্সে কয়েকটা ম্যাথ করে দেওয়া আছে, ওখানে তুমি মেইন কোর্সটাতে কয়েকটা ম্যাথ করো, তারপরে যদি সমস্যা হয় আমাকে জানাও, তাহলে আমি তোমার জন্য এক্সট্রা করে একটা ক্লাসের আয়োজন করবো আর কি, বা তোমাকে কিছু ম্যাথ বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর যদি এও সমস্যা থাকে তাহলে আমাকে জানাও, তাহলে আমি আরেকটু কনসেপ্টটা তোমাকে একটু সহায় করে দিতে পারি আর কি। না স্যার, এটা বুঝছি। ঠিক আছে, তাহলে তুমি প্র্যাকটিস করো, তারপরে আমরা আলোচনা করবো, আমার অসুবিধা নেই। এখন আসলে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড, এই অধ্যায়ে আমরা যাই, অধ্যায় 4-এ। তো অধ্যায় 4 মাশাআল্লাহ এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে আয়নিক এবং সমযোজী বন্ধন ব্যাখ্যা করো। তো আয়নিক বন্ধনটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, সেটা কি দেখি আমরা, চলো। যে কোন মৌলের, কোন একটা মৌল নিব, সর্ববহিষ্ঠ স্তর হতে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার ফলে সৃষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যবর্তী স্থির আকর্ষণ বল দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। এই লাইনটা মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না। কেমনে মুখস্থ করা লাগবে না আমি তোমাকে বুঝাই দিচ্ছি কিভাবে মুখস্থ করা লাগবে না। তোমাকে একটু আগে আমি কনসেপ্ট আলোচনা করলাম, যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়? ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ আয়ন গঠন করে, আর ইলেকট্রন যে গ্রহণ করে সে নেগেটিভ আয়ন গঠন করে। তার মানে যে ইলেকট্রন ত্যাগ করে, ধরো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন গঠন করে, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়ন গঠন করে। তো তুমি তো জানো যে ছেলে আর মেয়ে বিয়ে হয় আমাদের সমাজে, তো সেক্ষেত্রে প্লাস এবং মাইনাসে কি হয়? বন্ধন গঠন হয়। তাহলে সোডিয়াম আয়ন যখন গঠিত হয় এবং ক্লোরাইড আয়ন যখন গঠিত হয় তখন দুইটা কম্বাইন মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন করে, অর্থাৎ সেটাকে বলা হয় লবণ, আমার খাবার লবণ। তাহলে এখানে লক্ষ্য করে যে সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন যখন ত্যাগ করে ক্লোরিনকে দেয়, সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরাইড দেখো নেগেটিভ আয়ন গঠন করে, এখন দুইটা কম্বাইন্ড হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠিত করে। এই যে আয়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, কি বললাম? আয়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। অর্থাৎ এই যে দেখো, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে আয়ন সৃষ্টি হয় এবং তার মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, সেই বন্ধনটাকে বলবো হচ্ছে আমরা আয়নিক বন্ধন। দেখো আমি কি মুখস্থ করে বলছি না, তোমাকে এভাবে না বুঝে বুঝে নিজের মতো করে লিখতে হবে, তাহলে তুমি ফুল মার্কসই পাবা। তাহলে আশা করা যায় আয়নিক বন্ধন সম্বন্ধে বুঝতে পেরেছো কনসেপ্ট। তাহলে এইভাবে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু লবণ, ক্লোরাইড থাকলে লবণ হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের উদাহরণ। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন হচ্ছে শেয়ারের মাধ্যমে বন্ধন করতে হয়। মনে করো যে পাশাপাশি দুইটা বাসা আছে, তোমরা শেয়ার করে একটা জমি কিনছো। ধরো তুমি এবং তোমার বন্ধু দুইজন কি করলা, একটা জমি কিনতে পারতেছো না, দাম অনেক বেশি, তাহলে বললো যে ঠিক আছে বন্ধু চলো আমরা শেয়ার করে জমিটা কিনি। এই যে শেয়ার করে তোমরা জমিটা কিনছো, এটাই হচ্ছে সমযোজী বন্ধনের একটা এক্সাম্পল। কিভাবে? চলো একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এই যে দেখো, ধরো ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে আছে হচ্ছে 7টা ইলেকট্রন, 2 2 4 5 6 7 8, 2 2 4 5 6, এই যে 7টা ইলেকট্রন থাকে। আবার ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরেও 7টা ইলেকট্রন থাকে, 2 2 4 5 6 7। এখন ক্লোরিন বলে যে ক্লোরিন তার পাশের ক্লোরিনকে বলে যে ভাইয়া আমার কাছে একটা ইলেকট্রন কম আছে, তুমি আমাকে একটা ইলেকট্রন দাও। আবার এই ক্লোরিন বলে আমার একটা ইলেকট্রন কম আছে, আমাকে একটা ইলেকট্রন দাও। তাহলে এই দেখো মাঝখানে দুইজন শেয়ার করে একটা বন্ধন গঠন করছে, মানে একটা বন্ধন গঠন করছে, এটাকে বলা হচ্ছে আমাদের কি সমযোজী বন্ধন। যেমন Cl2 আরো অন্যান্য এক্সাম্পল আছে, আমরা একটু পরে দেখবো, সেগুলো হচ্ছে আমাদের কিসের? সমযোজী বন্ধনের এক্সাম্পল। তো যেমন হাইড্রোজেন H2 এর ক্ষেত্রে একই সমযোজী বন্ধন গঠিত হয়। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে পরমাণু অঙ্কন করলাম, এই যে এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আবার পাশে আরেকটা হাইড্রোজেন আমি নিলাম, এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে।
এখন হাইড্রোজেন বললো আমার কাছে একটা আছে, তোমার কাছে একটা আছে, আমরা তো একা একা বন্ধন গঠন করতে পারি না, ওই জমিটা কিনতে পারবো না, আমরা কি করি, চলো শেয়ার করি, দুইজন একা একটা শেয়ার করার মাধ্যমে একটা বন্ধন গঠিত হয়, অর্থাৎ এই যে এইভাবে বন্ধন গঠিত হবে। দেখো এটা হলো এইরকম করার পর এই যে এই যে এই যে এই যে মাঝখানে মাঝখানে ইলেকট্রন রাখে, এটাকে শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠিত হয়, এটাকে বলতেছি আমরা কি, সমযোজী বন্ধন। এখন সিগমা বন্ধন এবং পাই বন্ধন ব্যাখ্যা করতে বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সিগমা বন্ধন এবং পাই বন্ধন কি? দেখো অণু গঠনের সময় দুটি অরবিটাল পরস্পরের সাথে সামনাসামনি অতিক্রমণ বা মিলনের মাধ্যমে যে যেটা উৎপন্ন করে সেটা বন্ধনকে আমরা বলবো হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন বিভিন্ন প্রকার হতে পারে, মানে সামনাসামনি বন্ধন হবে, একটু পরে দেখাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে আমাদের এস এস সিগমা বন্ধন হতে পারে, এসপি সিগমা বন্ধন হতে পারে, পিপি সিগমা বন্ধন হতে পারে, তিনটা সিগমা বন্ধন হতে পারে। কিভাবে দেখবো যে সামনাসামনি কিভাবে হয়? যেমন দেখো জাস্ট সিম্পল এস অরবিটাল হয় গোল্লা, এস অরবিটাল গোল্লা, এস অরবিটাল আকৃতি এরকম, দুইটা যখন যুক্ত হয় যে তখন একদম সোজাসুজি সোজাসুজি যুক্ত হয়েছে, সোজাসুজি একবার সোজাসুজি একটা ওভারল্যাপিং সৃষ্টি হয়েছে, মানে অতিক্রমণ বলা হয়, অতিক্রমণ বা যুক্ত হওয়া বোঝায়, এটাকে বলছি আমরা এস এস সিগমা বন্ধন। একইভাবে আবার এস এবং পি অরবিটাল সিগমা বন্ধন গঠিত করে, যেমন দেখো এস অরবিটাল গোল্লা এবং পি অরবিটাল এরকম ডাম্বেল আকৃতির হয়ে থাকে। তো এস এবং পি যখন দেখো সামনাসামনি হয়েছে একদম সোজাসুজি 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 একটা বন্ধন গঠন করছে, এটাকে বলা হয় এসপি সিগমা বন্ধন। পিবি সিগমা বন্ধন, পি দেখতে এরকম, পি দেখতে এরকম, দুইটা যখন একদম সামনাসামনি আসে, একদম সামনাসামনি একটা বন্ধন গঠন করে ফেলছে, সেজন্য এটাকে বলা হচ্ছে আমাদের পিপি সিগমা বন্ধন। এখন আসলে হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন হচ্ছে কি, যে যোজ্যতা স্তরে অবস্থিত এবং পরস্পর সমান্তরাল দুটি পি অরবিটাল পাশাপাশি মিলনের মাধ্যমে, অর্থাৎ মুখস্থ করার কিছু নাই, এই যে আমাদের এইরকম 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 এবং এইরকম, ল্যাপটপে আজকে একটু প্রবলেম হচ্ছে যার কারণে সাইড চেঞ্জ হচ্ছে, এটা একটু ভালোভাবে বুঝো যাতে করে অসুবিধা না হয়। দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের একটা পি অরবিটাল, এরকম পাশে আরেকটা পি অরবিটাল থাকে। তো এখানে যখন পাশাপাশি এরকম সমান্তরাল দুইটা আছে, দেখো এটা একটা সমান্তরাল না, এটা একটা সমান্তরাল না, সমান্তরাল, তো সমান্তরাল দুইটা যখন বন্ধন গঠন করে তখন সেটাকে বলতেছি আমরা পাই বন্ধন। সেটা বলছে যে যোজ্যতা স্তরে অবস্থিত এবং পরস্পর সমান্তরাল দুটি পি অরবিটাল পাশাপাশি মিলনের ফলে, সমান্তরাল দুইটা পি অরবিটাল পাশাপাশি মিলনের ফলে যে বন্ধন গঠন করে পাশাপাশি, আর সেটাকে বলবো হচ্ছে আমরা পাই বন্ধন। কিন্তু এখানে কোন বন্ধন বলতো, এখানে সামনাসামনি, এটা পাশাপাশি আর মাঝখানে দুইটা পি হচ্ছে সামনাসামনি, সেই জন্য এটা হচ্ছে সিগমা, আর এখানে একটা পাই বন্ধন গঠিত হয়েছে। তার মানে এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, এখানে এই সমান্তরাল যেটা রয়েছে সেটা হচ্ছে পাই বন্ধন, আর সামনাসামনি যেটা আছে সেটা হচ্ছে সিগমা বন্ধন, বুঝলা? তাহলে এখানে বলতো কয়টা সিগমা বন্ধন কয়টা পাই বন্ধন গঠিত হয়েছে? এখানে দুইটা পাই বন্ধন গঠিত হয়েছে, মাঝখানে একটা সিগমা বন্ধন গঠিত হয়েছে। কত সহজ! এখন বলো এই অধ্যায়ে কোনো সমস্যা আছে কিনা? অধ্যায় 4-এ কোনো সমস্যা আছে কিনা বলো? কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, কোনো প্রবলেম? যেটুকু আলোচনা করলাম এর উপর ডিপেন্ড করে কোশ্চেন গুলো করো। সমস্যা নেই, কমেন্ট করেছে। তাহলে আমরা সামনের দিকে যাই। যেহেতু তোমাদের কোনো কেউ কোনো কোশ্চেন করলো না, তাহলে ধরে নিচ্ছি যে তোমাদের কোনো সমস্যা আমাদের তো নাই। তো আমরা অধ্যায় 5-এ যাচ্ছি, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবো আমরা। তো অম্ল এবং অ্যাসিডের আধুনিক মতবাদ আমরা ব্যাখ্যা করব। অম্ল বা সেটাকে বলা হয় অ্যাসিড, যেটা দুটো কিন্তু একই মতবাদ, একই জিনিস বোঝায়, অম্ল বা অ্যাসিড একই জিনিস বোঝায়। তো অ্যাসিডের আধুনিক মতবাদ তিনটা দ্বারা ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ, একটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, আর একটা হচ্ছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। তিনটা মতবাদ দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে, এই তিনটা হচ্ছে আধুনিক মতবাদ। এই তিনটা বিজ্ঞানী এই অ্যাসিডের আধুনিক মতবাদ নিয়ে আলোচনা করেছে। তো তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, সেটা হলো যে সাকসেসফুল হওয়ার জন্য তোমাকে সময় দিতে হয়, সময়, টাইম। টাইম তুমি এই যে দেখো এই বিজ্ঞানীরা যে আবিষ্কার করছে, এরা ওই জিনিসটার উপর টাইম দিত, অর্থাৎ ওই জিনিসটার উপর তারা সময় দিত, যার কারণে তারা ওই ধীরে ধীরে ওই জিনিসটাকে আবিষ্কার করে ফেলছে। এখন অনেকে বলে যে স্যার আমার পড়া হয় না, তুমি পড়ার কাছে সময় দাও না, দেখা যায় তুমি সারাদিনের মধ্যে ঘোরাফেরি করো, টাইম নষ্ট করো, বা অন্যান্য জায়গায় টাইম নষ্ট করো, যার কারণে কি হয়, তোমার ওই জিনিসটা মাথায় ঢোকে না। তো তুমি যদি ওই পড়ার পিছনে সময় দাও, দেখবা যে ওই পড়াটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। কোনো না কোনো ভাবে তুমি জিনিসটা হয় মুখস্থ করে হোক বা বুঝে হোক বা কোনো স্যারের কাছ থেকে হোক বা অনলাইন থেকে হোক, তুমি কোনো না কোনো ভাবে একটা সলিউশন বের করতে পারবে। সেই জন্য বলা হয় যে সময় দিতে হয়, সময়, সময়ের মূল্য অনেক। আমেরিকারা বলে না টাইম ইজ মানি, সেই জন্য টাইমের গুরুত্ব অপরিসীম, সেই জন্য সময় দিতে হয়। প্রত্যেকটা বিষয়ে, যে বিষয়ে তুমি হতে চাও সেই বিষয়ে পিছনে তুমি সময় দাও, তাহলে তোমার বিষয়টা তোমার আন্ডারে চলে আসবে, মানে ওই বিষয়টা তুমি পাবা। এখন আসলে আরহেনিয়াসের মতবাদ বলতে কি বোঝাচ্ছে, যে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে তাকে আমরা অ্যাসিড বলবো। এটাকে বিজ্ঞান আরহেনিয়াস বলছে, যে জলীয় দ্রবণ মানে পানির দ্রবণে, যেমন দেখো HCl সাথে যখন আমরা পানি যোগ করি তখন দেখো এটা ভেঙে যায়, H+ এবং Cl- আয়ন গঠন করে, অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়ন দান করে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড।
সালফিউরিক অ্যাসিড H2SO4 যখন পানির উপস্থিতিতে মানে জলীয় দ্রবণ আমরা দিব, পানিকে জলীয় বলবো আমরা, তাহলে এখান থেকে H2H+ মানে একটা হাইড্রোজেন আয়ন পাচ্ছে এবং সালফাইড আয়ন পাচ্ছে। তার মানে এখানে যে H+ উৎপন্ন হচ্ছে, তার মানে হচ্ছে একটা অ্যাসিড। সহজ, দেখো কঠিন না কিন্তু, যারা ক্লাস করছো তারা কিন্তু জানো এগুলো কত সহজ। তারপর হচ্ছে CH3COOH, CH3COOH এটা যখন জলীয় দ্রবণে থাকে তখন কি হয়, এখানে দেখো H+ এবং CH3COO- উৎপন্ন হয়। তার মানে যে H+ আয়ন গঠন করছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাসিড বলবো আমরা। একইভাবে অম্ল বা অ্যাসিডের আরেকটা মতবাদ হচ্ছে ব্রনস্টেড-লাউরি মতবাদ। ব্রনস্টেড-লাউরি মতবাদ তো এটা আরো সহজ। সেটা কি, যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে, মানে H+ কে বলা হয় প্রোটন, H+ কে বলা হয় প্রোটন, এই প্রোটন দান করতে পারে তাকে আমরা অ্যাসিড বলবো। দেখি চলো, তার মানে যে সকল পদার্থ অন্য আরেকটা পদার্থকে প্রোটন দান করবে, ধরো আমার কাছে আছে 5 টাকা, আমি আরেকজনকে আরো 1 টাকা দান করছি, হ্যাঁ, তার মানে যদি দান করলাম, আমি যদি প্রোটন দান করি তাহলে আমি সেটাকে অ্যাসিড বলতে পারবো। কিভাবে চলো দেখি। এই যে নাইট্রিক অ্যাসিড HNO3 আছে, যখন তুমি পানির সাথে যুক্ত করবা তখন কি হয়, এই H-টা এই পানির H2 সাথে যুক্ত হয়ে যায়। তাহলে প্রোটন যখন যুক্ত হয়ে যায়, ধনাত্মক আয়ন মানে বেশি হয়ে যায়, তখন উপরে প্লাস চলে আসে, মানে H-টা যুক্ত হয়ে যায়, মানে পজিটিভ আয়ন বেশি হয়ে যায়। আর NO3 থেকে যখন একটা প্রোটন চলে যায়, মানে পজিটিভ চলে যায়, তখন নেগেটিভ সংখ্যা বেশি হয়ে যায়। এটা তোমাদের যে প্লাস তিনটা মাইনাস আলোচনা করলাম। আর এগুলো তোমার ডিটেলসে পড়ার জন্য মেইন কোর্স গুলো করতে হবে, না হলে তো আমি ডিটেলস যদি এখন আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে যখন আমি জলীয় দ্রবণ পানি যোগ করতেছি, তখন এই H-টা প্রোটনটা এই পানির H2 অণুটা গ্রহণ করে নেয়, মানে এই প্রোটনটাকে সে দান করছে। দেখো এখানে কে দান করছে, নাইট্রিক অ্যাসিড দান করছে কাকে, পানিকে দান করছে, মানে পানির এখানে তাহলে পজিটিভ হয়ে গেল, একটা পজিটিভ সংখ্যা বেড়ে যায়। আর এখান থেকে যদি একটা পজিটিভ নাই হয়ে যায়, তাহলে দেখো নেগেটিভ সংখ্যা একটা বেড়ে গেছে, আর এরা তো নিউট্রাল অবস্থায় আছে, তাহলে NO3 মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই নাইট্রিক অ্যাসিড HNO3 হচ্ছে একটা অ্যাসিড। আবার HSO4- এটা যখন পানির সাথে যুক্ত করা হয়, তখন এই H-টা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H3O+ গঠন করছে, আর SO4 2- হয়ে গেছে, মানে এখানে দুইটা মাইনাস আকারে থাকে। তো সেক্ষেত্রে এটাকে বলতেছি আমরা অ্যাসিড। এটাকে তুমি সালফিউরিক অ্যাসিড হিসেবে চিন্তা করো, আয়ন আকারে না চিন্তা করো, তুমি সালফিউরিক অ্যাসিড হিসেবে চিন্তা করতে পারো। এখন আমাদের লুইস বা ইলেকট্রনীয় মতবাদ যেটা রয়েছে, এটাও আরো খুব সহজ একটা কনসেপ্ট। তাহলে যেসব পদার্থ অন্য পদার্থ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে, কি করে, ইলেকট্রন জোড় জাস্ট গ্রহণ করবে। যেমন দেখো এই যে আমাদের NH3 অ্যামোনিয়া, তুমি যদি এর গাঠনিক স্ট্রাকচার দেখো, এখানে দুইটা মুক্ত ইলেকট্রন থাকে, এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে এক জোড়া, দুইটা, বাকিগুলো বন্ধন গঠন করে ফেলে। এখন যখন আমি এর সাথে BF3 বোরন ট্রাইফ্লোরাইড যুক্ত করি, তখন কি হয়, এই যে মুক্ত ইলেকট্রনটা কি করে, এই BF3টা গ্রহণ করে ফেলে, হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করে ফেলে। এই যে ইলেকট্রনটা কে গ্রহণ করতেছে বলতো, এই BF3টা গ্রহণ করতেছে। তাহলে যে গ্রহণ করতেছে তাকে আমরা লুইস অ্যাসিড বলবো। এই ডায়াগ্রাম গুলো কিন্তু তুমি পাবো না, যার কারণে তুমি বুঝতে পারো না, মানে কনসেপ্ট গুলো তোমার মাথার উপর দিয়ে যায়। তাহলে এখানে আমাদের এই এটাকে বলা হচ্ছে লুইস অ্যাসিড, আর এই এটাকে বলা হয় ক্ষার। এটা পরে দেখবো, আমরা আগে অ্যাসিড নিয়ে আলোচনা করি। তাহলে যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করছে, এখন কে গ্রহণ করছে ইলেকট্রন জোড়, এই BF3 গ্রহণ করছে, তাহলে BF3 হচ্ছে একটা আমাদের অ্যাসিড। তাহলে এটা গঠন করে জাস্ট এই সবগুলো বন্ধন গঠন করে এই মৌলটা গঠন হয়, সবগুলো জাস্ট জোড়া লেগে যায়, সবগুলো কি হয়, জোড়া লেগে যায়। তাহলে BF3 এভাবে গঠন করছে। এখন আসলে যে ক্ষারকের আধুনিক মতবাদ, একইভাবে ওই তিনটা বিজ্ঞানী ক্ষারক নিয়ে গবেষণা করছে, অ্যাসিড ক্ষার নিয়ে গবেষণা করছে। তাহলে একটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড-লাউরির মতবাদ, আর হচ্ছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। কি কি মতবাদ দেখি, আগের মতনই, যে সকল আরহেনিয়াস বলছে যে আগেটা কি ছিল, হাইড্রোজেন আয়ন দান করছিল না, এবার কি করবে, হাইড্রক্সাইড আয়ন দান করবে, হাইড্রক্সিল আয়ন দান করবে, OH- আয়ন ধরবে, হাইড্রক্সিল আয়ন দান করবে, তাকে আমরা কি বলবো, ক্ষারক বলবো। যেমন দেখো সোডিয়াম হাইড্রক্সাইড যখন জলীয় দ্রবণ দিচ্ছি, তখন এটা ভেঙে যে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। এই যে হাইড্রক্সিল আয়ন যেটা উৎপন্ন করলো, যেহেতু এটা দান করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্ষারক। আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা একটা ক্ষার। তাহলে এই ক্ষেত্রে যখন জলীয় দ্রবণ দিবা, তার ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়। তার মানে এই যে এখানে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে, তার মানে এটা দান করতে পারবে, এবং সেজন্য ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা ক্ষার। ক্ষারকের ব্রনস্টেড-লাউরি মতবাদ কি বলে, ব্রনস্টেড-লাউরি হচ্ছে আমাদের এই যে এবার আগেতে কি করেছিল, যে যে সকল পদার্থ অন্য পদার্থকে হাইড্রোজেন এটা কি করে, গ্রহণ করতে পারে, আগে কিছু দান করতেছিল, এবার উল্টা, এবার কি করবে, অন্য পদার্থ থেকে যদি প্রোটন গ্রহণ করতে পারে, তাকে আমরা কি বলবো, ক্ষারক বলবো। যেমন দেখো NH3 অ্যামোনিয়ার সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা যোগ করি, তখন কি হয়, তখন এখানে কি হয়, এই যে আমাদের এই H-টা কি হয়, এই হাইড্রোজেনের সাথে এখানে যুক্ত হয়ে যায়। তার মানে কি, এখানে NH3 টা হাইড্রোজেন গ্রহণ করতেছে না, তার মানে এখানে NH+ গঠন করলে, এবং এটা হচ্ছে আমাদের একটা ক্ষারক। আবার এখানে OH- এবং HCl কি হচ্ছে, যখন যুক্ত হচ্ছে, তখন কি হয়, এই H-টা OH এর সাথে যুক্ত হয়ে যায়, তার মানে এখানে কি হয়, পানি উৎপন্ন করে, এবং ক্লোরাইডটা আলাদা হয়ে যায়। তার মানে এখানে OH-টা হচ্ছে একটা ক্ষারক। তাহলে যখন যেখানে তুমি OH পাবা, চোখ বন্ধ করে বলবা যে এটা ক্ষারকের মধ্যে পড়তে পারে, ব্যতিক্রম থাকতে পারে, সেটা আলাদা বিষয়।
এখন আমাদের এই লুইসের ইলেকট্রনীয় যে মতবাদটা আছে সেই ইলেকট্রনীয় মতবাদটা আমরা দেখি। সেটা হলো যে আগেরটা কি ছিল, যে ইলেকট্রন যে গ্রহণ করতেছিল সে ছিল হচ্ছে আমাদের অ্যাসিড। এবার কি করবে, যে দান করবে সে হচ্ছে অ্যাসিড। তার মানে যেসব যৌগ অন্য পদার্থ থেকে ইলেকট্রন দান করতে পারে, আগেরটা যেটা গ্রহণ করছিল সেটা অ্যাসিড, এবার দান করতেছে কে, NH3 অ্যামোনিয়া দান করছে, তার মানে অ্যামোনিয়া হচ্ছে এখানে একটা ক্ষার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মতবাদ। লবণের শ্রেণী বিভাগ দেখতে হবে, লবণের শ্রেণী বিভাগ বর্ণনা করো, কোশ্চেন ইম্পর্টেন্ট। সেটা হলো যে লবণ আমাদের কয়েক ধরনের হতে পারে, একটা হচ্ছে পূর্ণ লবণ বা নরমাল লবণ বলা হয় এটাকে। তাহলে অ্যাসিডের অণুতে বিদ্যমান হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত করে যে লবণ পাওয়া যায় তাকে পূর্ণ লবণ বলা হয়। অর্থাৎ অ্যাসিডের অণুতে কি বললাম, অ্যাসিডের অণুতে বিদ্যমান হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হলে, যদি আমরা হাইড্রোজেন কি হয় ধাতু দ্বারা প্রতিস্থাপিত, ধাতু কাকে বলবো আমরা, যেমন যেখানে আম থাকবে, যেমন হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তার মানে যদি কোনো অ্যাসিডের অণুতে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা যদি আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপিত করি, কি করি, ধাতু দ্বারা সেটাকে ওখান থেকে আগায় দিই বা ওখান থেকে যদি আমরা প্রতিস্থাপিত করি, তাকে সেটা আমরা কি পাবো, সেখানে পাবো হচ্ছে আমরা পূর্ণ লবণ। এক্সাম্পল হচ্ছে আমাদের হাইড্রাসিড, অর্থাৎ যেমন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রো আয়োডিন অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এই সবগুলো অ্যাসিড আছে, ঠিক আছে। এখন কি হয়, যখন আমাদের এই হাইড্রোজেনটাকে যদি আমরা কি করতে পারি, ধাতু দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, ধাতু কি সোডিয়াম, এইচটাকে যদি আমরা প্রতিস্থাপিত করে এখানে সোডিয়াম যুক্ত করে দেই, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, তার মানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা পূর্ণ লবণ। আবার এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে, বা ধরো আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড নিয়ে কথা চিন্তা করি, এখানে যখন আমরা হাইড্রোজেনটাকে যদি আমরা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করি, মানে ধাতু দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে কি হচ্ছে, সোডিয়াম ফ্লোরাইড গঠন হচ্ছে, যার কারণে এটা হচ্ছে একটা পূর্ণ বা নরমাল লবণ। এখন এখানে এক্সামে তোমার সব দিতে হবে না, যেখানে 2টা বা 3টা দিবা, যেমন তোমার সুবিধা মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিতে পারো, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড দিতে পারো। এই 2-একটা এক্সাম্পল দিলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা দিলেই বা 3টা দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। যেমন এখানে দেখো আমাদের অক্সালিক অ্যাসিড, অ্যাসিড বলা হয় এটাকে। তো সেক্ষেত্রে আমাদের এই হাইপোক্লোরাস অ্যাসিড HClO, এটাকে কি বলা হয়, হাইপোক্লোরাস অ্যাসিড। আবার HClO2, এটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড, এগুলো নাম আর কি। তারপর হচ্ছে HNO3, ইম্পর্টেন্ট, নাইট্রিক অ্যাসিড, এগুলো নিয়ে কাজ করতে হবে। তারপর সালফিউরিক অ্যাসিড। এখন এখানে এই জিনিসের দিকে লক্ষ্য করলে তুমি দেখতে পাবা এই Hটাকে আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করছি, সোডিয়াম দ্বারা। তাহলে Na2CO3 বা Na2SO4, Na2SO4 মানে কি, সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করছি, মানে আম দ্বারা প্রতিস্থাপিত করছি, যার কারণে এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ লবণ। এটা কই থেকে আসছে, অ্যাসিড থেকে আসছে। বাস, সিম্পল কনসেপ্ট। এখন আসো যে লবণের শ্রেণী বিভাগে আমরা আরো আসি, সেটা হচ্ছে অ্যাসিড লবণ বা বাই লবণ। দেখো এই যে সকল যৌগের ক্ষেত্রে মাঝখানে H থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা বাই লবণ। কি লবণ বলবো, বাই। যেমন সোডিয়াম বাই কার্বনেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম বাই সালফেট। দেখো এর নাম মনে রাখার টেকনিক, মাঝখানে H থাকলে বাই, সোডিয়াম বাই সালফেট। তাহলে কোনো অ্যাসিডের হাইড্রোজেনকে আংশিক প্রতিস্থাপিত করে যে লবণ পাওয়া যায়, তার মানে কি, হাইড্রোজেনকে আমরা কি করবো, আংশিক ভাবে প্রতিস্থাপিত করবো, মানে অংশ করে প্রতিস্থাপিত করবো, আংশিক ভাবে প্রতিস্থাপিত করবো, তাকে প্রতিস্থাপিত করে যে লবণ পাওয়া যায় তাকে আমরা অ্যাসিড লবণ বলবো। যেমন দেখো এখানে আমাদের কি আছে, H2CO3, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে, H2CO3। এখন এখানে যখন আমরা এটাকে কি করলাম, হতে আমরা NaHCO3 উৎপন্ন করছি, NaHCO3 উৎপন্ন করছি, দেখি লক্ষ্য করো, NaHCO3। এখন এখানে হাইড্রোজেন কয়টা ছিল, 2টা ছিল না। এখন আমরা কি 2টাকে প্রতিস্থাপিত করছি, না, আমরা একটাকে প্রতিস্থাপিত করছি, যার কারণে এটাকে আংশিক প্রতিস্থাপিত করছি। আর আংশিক প্রতিস্থাপিত করার কারণে এটাকে বলছি আমরা অ্যাসিড লবণ বা বাই লবণ। যেমন দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা। এখন আমরা কি করলাম, এখানে যুক্ত করলাম হচ্ছে NH4HSO4, অ্যামোনিয়াম বাই সালফেট, মাঝখানে H আছে। এখন হাইড্রোজেন কয়টা ছিল বলতো, এখানে হাইড্রোজেন ছিল হচ্ছে আমাদের 2টা, কিন্তু আমরা 2টাই কি লবণ দ্বারা প্রতিস্থাপিত করছি, বা 2টাই কি আমাদের প্রতিস্থাপিত হয়েছে, না, একটা প্রতিস্থাপিত হয়েছে, মানে আংশিক ভাবে প্রতিস্থাপিত হয়েছে, যার কারণে এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাসিড লবণ বা বাই লবণ। একইভাবে আর ক্ষারীয় লবণ আমরা দেখি। ক্ষারীয় লবণের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখি যে নির্দিষ্ট অ্যাসিডের সাথে যে পরিমাণ ক্ষারকের বিক্রিয়া করলে পূর্ণ লবণ তৈরি হয়। তাহলে নির্দিষ্ট একটা অ্যাসিড নিব, যেমন ধরো H2CO3 নিলাম, যে পরিমাণ ক্ষারকের বিক্রিয়া করে, যে পরিমাণ ক্ষারকের, কপার হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, ক্ষারকের বিক্রিয়া করে পূর্ণ লবণ তৈরি হয়, তার চেয়ে বেশি ক্ষারক দিয়ে যদি প্রতিস্থাপিত করানো হয়, তার চাইতে বেশি ক্ষারক দিয়ে যদি প্রতিস্থাপিত করা হয়, তাহলে যে লবণ পাওয়া যায় তাকে আমরা ক্ষারীয় লবণ বলবো। তুমি লজিক্যালি চিন্তা করো, যদি আমরা ক্ষারের পরিমাণ বেশি দেই তাহলে ক্ষারীয় লবণ, লজিকটা সিম্পল।
তার মানে এই যে প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে H2CO3 এর সাথে কপার হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমাদের কি হয় যে কপার আর কার্বনেট যুক্ত হয়। এটা মনে রাখার কিছু টেকনিক আছে, তো আগে টেকনিকটা নিয়ে আলোচনা করি, কারণ অনেকে বিক্রিয়াটা মুখস্থ করে। তো বিক্রিয়া মুখস্থ করতে হবে না, দেখো যারা বিক্রিয়া মুখস্থ করে তারা এই বিষয়টা লক্ষ্য করে, এগুলো তোমাদের মেইন কোর্সে আলোচনা করা থাকবে। যে H2CO3 এটার সাথে যখন আমাদের এই কপার হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, এটা মনে রাখার টেকনিক দেখো, এই যে এটাকে ভাঙলে তুমি H প্লাস পাবা, এখানে পাবা হচ্ছে CO3 2 মাইনাস পাবা, এটা যখন ভাঙবা হাইড্রোজেন কার্বনকে ভাঙবা। আর কপারকে ভাঙলে তুমি পাবা হচ্ছে কপার Cu2 প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস পাবা। হ্যাঁ, এখন তুমি কি করবা, জাস্ট প্লাস মাইনাস যুক্ত করবা। যেমন দেখো এই যে এখানে আছে কি কপার আর কার্বনেট প্লাস মাইনাস, তাহলে কপার কার্বনেট যুক্ত হবে CO3, আর হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হবে, H আর OH মিলে পানি উৎপন্ন হয়। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না কোনো সময়, এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, এগুলো তোমাকে কি করতে হবে, এগুলো তোমাকে এই প্লাস মাইনাস দিয়ে দিয়ে করতে হবে। তাহলে তোমার আর এই বিক্রিয়া শেষে কোন মৌলটা উৎপন্ন হবে এটা নিয়ে কনফিউশন থাকা লাগবে না বা মুখস্থ করতে হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে লবণ উৎপন্ন করে, ন্যাচারাল ভাবে এই লবণটা উৎপন্ন করে, এটাকে পূর্ণ লবণ তৈরি করছে। দেখো কপার আর ক্ষার পূর্ণ লবণ তৈরি করছে। এখন ক্ষারের পরিমাণ যদি আমরা বাড়াই দেই, দেখি তো কিভাবে বাড়াই দেই। এখানে ছিল কত 1 মোল, এখানে আমরা 2 মোল করে দিলাম, ক্ষারের পরিমাণ বাড়াই দিছি। ক্ষারের পরিমাণ যখন বাড়াই দিছি তখন যে লবণটা আমরা তৈরি করবো সেটাকে বলবো হচ্ছে ক্ষারীয় লবণ। যেমন দেখো এখানে ওই কপার কার্বনেট থাকবে, বাট এক্সট্রা 1 মোল যে কপার হাইড্রোক্সাইড ছিল সেটা জাস্ট অ্যাড হয়ে গেছে, আর পানি অ্যাজ ইউজুয়াল পানি থাকলো। সেই জন্য এটাকে বলছি আমরা ক্ষারীয় লবণ। কত সহজ। আবার একইভাবে ক্ষারকের হাইড্রক্সিল আংশিক প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে আমরা ক্ষারীয় লবণ বলবো, তাকে আমরা ক্ষারকীয় লবণ বলবো। যেমন দেখো এক্ষেত্রে আমাদের এক্সট্রা করে যখন আমরা এই প্লেন হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয় তখন আমাদের এই লবণটা উৎপন্ন করে। তো সেক্ষেত্রে এখানে মনে রাখার বুদ্ধি কি, দেখো এটা হচ্ছে আমাদের এই যে দেখো PB2 প্লাস আর OH মাইনাস উৎপন্ন হয়, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে আমরা H প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন হয়। এটাকে যখন তুমি বিক্রিয়া করবা তাহলে কি উৎপন্ন হয়, এই হাইড্রোজেন আর ক্লোরিনটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন করে, আর বাকি থাকবে PbCl আর একটা OH, এই মিলে তারা PbOHCl উৎপন্ন করে। আবার একইভাবে নাইট্রিক অ্যাসিডের সাথে সেম বিক্রিয়া সম্পন্ন করে। তো এটা হচ্ছে আমাদের ক্ষারকীয় লবণ বলা যাবে। এখন আসলে হচ্ছে মিশ্র লবণ। মিশ্র লবণ আমরা কাকে বলবো, সেটা হলো যে ক্ষারকের 2 বা ততোধিক ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে তাকে আমরা মিশ্র লবণ বলবো। ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে, কি বললাম, যে ক্ষারকের 2 বা ততোধিক যখন ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা মিশ্র লবণ বলবো। যেমন দেখো H2CO3 পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি হয়, এই পটাশিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। আবার একইভাবে এই পটাশিয়াম বাইকার্বনেটটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে ক্ষারকের 2 বা ততোধিক, এই দেখো আলাদা আলাদা ক্ষারক ছিল, 2 বা ততোধিক ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রথমে প্রতিস্থাপিত হয়েছে কোনটা, দেখো প্রথমে প্রতিস্থাপিত হলো হচ্ছে এই হাইড্রক্সিল মূলক দ্বারা, যেমন H2CO3 পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই KHCO3 আর পানি উৎপন্ন করে। এটা তোমাদের শর্টকাটে মনে রাখতে বলছিলাম, যেটাকে ভাঙতে হবে, ভেঙে তোমাকে করতে হবে। তো এই পটাশিয়াম একবার তো ক্ষারক দ্বারা প্রতিস্থাপিত হলোই, একবার তো এইটা দ্বারা প্রতিস্থাপিত হলোই। আবার কি হয়, এই যে পটাশিয়াম সোডিয়াম বাইকার্বনেট যদি উৎপন্ন হয় আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে দুটো ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। একবার প্রতিস্থাপিত হলো কি, এইখানে আমাদের হাইড্রোজেন ঢুকে গেল, একবার ও এই এখানে কি ঢুকে গেল হাইড্রোজেন, আবার ঢুকে গেল সোডিয়াম। দুটো ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। দুটি ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যখন প্রতিস্থাপিত হচ্ছে, অর্থাৎ এই হাইড্রোজেনটা দুটো ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো, সেই জন্য এটাকে বলছি আমরা মিশ্র লবণ। আর যুগ্ম লবণ কি, জাস্ট দুইটা আলাদা আলাদা লবণ যখন দ্রবীভূত হয়। যেমন দেখো আমাদের কি বলা হচ্ছে, দুটি ভিন্ন ভিন্ন পূর্ণ লবণ পানিতে দ্রবীভূত হয়ে করার পর পুনরায় ক্যালাসে পরিণত করার পর এমন একটি লবণ তৈরি হয় তাকে আমরা উৎপন্ন হয় যা একক লবণের গুণ বিশিষ্ট হয়, তাকে আমরা যুগ্ম লবণ বলবো। যেমন এই পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট কিন্তু 24 অণু পানি, তাহলে এখানে আমাদের পটাশিয়াম সালফেট একটা লবণ, অ্যালুমিনিয়াম সালফেট আরেকটা লবণ, দুটো যখন আমরা ক্যালাসিত করলাম মানে অ্যাড করলাম তখন নতুন আরেকটা মৌল গঠন করলো বা নতুন ধরনের লবণ তৈরি হলো, মিশ্রিত করার ফলে সেটাকে বলা হচ্ছে যুগ্ম লবণ। আবার একইভাবে দেখো এই যে আমাদের ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট যখন যুক্ত করা হয় পানি মিশ্রণ করে তখন একটা এই যুগ্ম লবণ তৈরি হয়। এগুলো মেইন কোর্সে তোমরা করেছো, জাস্ট এটা তো হচ্ছে রিভিশন ক্লাস, এগুলো তো তোমাদের মেইন কোর্সে তোমাদের বিস্তৃত আলোচনা করা হয়েছে আর কি। এখন বলো যে কোনো সমস্যা আছে কিনা বুঝতে, বা কোথাও কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলো, আমি সেই লাইনটা বোঝাই দিচ্ছি।
কোনো সমস্যা থাকলে জানাও। আমরা তাহলে সামনের দিকে যাবো, অগ্রসর হবো। জি কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আমরা অধ্যায় 6 যাচ্ছি, সেটা হচ্ছে আয়নিক ভারসাম্য আমরা দেখব। তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং মোটামুটি সহজ বলা চলে। কিভাবে সহজ বলা চলে চলো দেখি আমরা। তো আমাদের বাফার দ্রবণ কি এবং এর ক্রিয়া কৌশল বর্ণনা করো। তো বাফার দ্রবণ আর কি বোঝোই না যে বাফার দ্রবণ অ্যাকচুয়ালি কি। এটা এক্সপেরিমেন্টটা দেখলে তোমার বোঝা সহজ হবে এবং তুমি এক্সাম এখান থেকে অ্যান্সারটা আসলে লিখতে পারবে। কিভাবে আসে দেখো, যে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হয় না। এদিকে লক্ষ্য করো, এই যে পিএইচ মিটার আছে, পিএইচ মিটার টেম্পারেচার ফিক্স রাখছো 25 ডিগ্রি সেলসিয়াস। যখন এটা যদি বাফার দ্রবণ না হয়, এটা যখন বাফার দ্রবণ না হয়, এখানে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করি, এই দেখো পিএইচ এর মান খুব একটা পরিবর্তন না, হালকা, এখানে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। দেখো এখানে অনেক বেশি পরিবর্তন হয় যখনই আমরা এখানে অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হয়, যদি সেটা বাফার দ্রবণ না হয়, সেটার হিউজ পরিবর্তন হয়। এগুলো কিন্তু তোমার যখন তোমার কেমিস্ট হবা বা তোমরা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বলো কাজ করবা, তখন কিন্তু এরকম এরকম বাফার দ্রবণ নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু এই বাফারের পিএইচ দ্রবণ কিন্তু সঠিক রাখতে হয়। তো সেক্ষেত্রে এই অ্যাসিড বা ক্ষার যখন যুক্ত করা হয়, দেখো পিএইচ মিটারের স্কেলের মান হিউজ পরিবর্তন হচ্ছে, তাহলে বাফার দ্রবণ না, নন বাফার সলিউশন। যখন বাফার সলিউশন হয় তখন কি হয়, যখন আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অ্যাড করতেছি, দেখো এই পিএইচ স্কেলে পিএইচ এর মান খুব বেশি পরিবর্তন হচ্ছে না, যে স্লাইটলি হালকা চেঞ্জ হচ্ছে। তার মানে এটা বুঝবো এটা স্লাইটলি অল্প কিছু দশমিক সামথিং চেঞ্জ হয়। এটা প্র্যাকটিক্যাল চেঞ্জ হবে, যেমন তো পৃথিবীতে 100% এফিসিয়েন্সি খুব একটা আমরা মানে 100% এফিসিয়েন্সি কোনো কিছুতেই হয় না। তো সেই জন্য এটাকে বলবো হচ্ছে কি আমরা, এটা হচ্ছে বাফার দ্রবণ। সে কথাটাই বলা আছে যে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা যাবে বা ক্ষার যোগ করার পরেও যদি পিএইচ এর মানের কোনো পরিবর্তন না হয়, তাকে সেটাকে বলবো হচ্ছে আমরা বাফার দ্রবণ। শ্রেণী বিভাগ কি হতে পারে, মৃদু অ্যাসিড এবং লবণের যে দ্রবণটা সেটা হচ্ছে একটা বাফার দ্রবণ, মৃদু ক্ষার এবং তার যে লবণটা সেটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ। এগুলো হচ্ছে আমাদের বাফার দ্রবণ। যেমন দেখো এই CH3COOH CH3COONA, অর্থাৎ এই যে অ্যাসিডটা আছে আমাদের, সেই অ্যাসিডের যে লবণটা নিলাম আমরা, সেটা হচ্ছে আমাদের একটা বাফার দ্রবণ তৈরি করবে। এইটা যদি যুক্ত করি তাহলে বাফার দ্রবণ তৈরি হয়। অর্থাৎ এর ভিতরে যদি কোনো পিএইচ দিয়ে দাও, অর্থাৎ এর ভিতরে যদি তুমি অ্যাসিড বা ক্ষার যুক্ত করো, এর পিএইচ মানে কোনো পরিবর্তন হবে না। আবার মৃদু অ্যাসিড এবং তার লবণ, যেমন দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার এবং মৃদু ক্ষার, এবং তার যে লবণ অ্যামোনিয়াম, এর সাথে জাস্ট একটা ক্লোরিন যুক্ত করে দিচ্ছি। তার মানে এই ক্ষার এবং তার যে লবণটা আমরা পাইছি অ্যামোনিয়াম ক্লোরাইড, এর মাধ্যমে যে আমরা দ্রবণটা তৈরি করবো সেটা হচ্ছে আমাদের একটা বাফার দ্রবণ হবে। এখন বাফার দ্রবণ কিভাবে কাজ করে এই কৌশলটা আমরা একটু দেখি। এই কৌশলটা আমরা একটু দেখি এটা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের পিএইচ মানটাকে স্থির রাখে। তো এখানে এই CH3COOH যখন আমাদের ভাঙা হয়, CH3COOH যখন আমরা ভাঙবো, তখন আমাদের দুইটা আলাদা আলাদা প্লাস মাইনাসে গঠন করে। একটা হচ্ছে CH3COO- আর একটা হচ্ছে আমাদের এটা কার্বক্সিলিক অ্যাসিডকে ভাঙলে আমরা এরকম পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ বা প্রোটন পাচ্ছি বা H+ পাচ্ছি। আবার CH3COON যখন আমরা ভাঙতেছি, তাহলে CH3COO- এবং সোডিয়াম প্লাস আমরা আয়ন গঠন হচ্ছে। তাহলে এই যে আমরা CH3COOH এবং অ্যাসিড এবং এর যে লবণটা আমরা নিলাম, তো সেক্ষেত্রে এখন এটা ভাঙার পরে যখন আমরা সামান্য অ্যাসিড যোগ করবো, এই যে দেখো এটাকে আমরা বাফার দ্রবণ বললাম, এই যে এটাকে আমরা বাফার দ্রবণ বললাম। যখন এরা বিক্রিয়া সংঘটিত করে তখন এরা ভেঙে যায়, ভেঙে গিয়ে যখন আমরা সামান্য অ্যাসিড যোগ করি, তখন কি হয়, এই H+টা আমাদের অ্যাসিড যোগ করার মানে H+ বৃদ্ধি পায়, যার কারণে এটার সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে CH3COOH গঠন করে। আবার সামান্য ক্ষার যখন যোগ করা হয়, তখন এই OH যে ক্ষারের যে মৌল উপাদান থাকে OH, সেটা কি করে, এই H এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। তাহলে দেখো দ্রবণে কোনো অ্যাসিডের উপস্থিতি বা ক্ষারের উপস্থিতি পাওয়া যাচ্ছে না। যেই পরিমাণ তুমি H যুক্ত করছিলে বা যেই পরিমাণ ক্ষার OH যুক্ত করছিলে, সেগুলো ভ্যানিশ হয়ে গেছে, বিক্রিয়া করে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, যার কারণে সেখানে আর কোনো পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পিএইচ মানে এটাই বোঝা যে ওই দ্রবণটা অ্যাসিডিক না ক্ষার, মানে পিএইচ ফিক্স থাকার মানে বোঝাচ্ছে সেখানে কোনো অ্যাসিডের উপস্থিতি নাই বা ক্ষারের উপস্থিতি নাই। যার কারণে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ এইভাবে কাজ করে। এই বাফার দ্রবণ যদি তোমার H+ বা OH- অর্থাৎ অ্যাসিড বা ক্ষার যোগ করো, সেখানে পিএইচ এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হচ্ছে, একই রকম, ওই যে আমরা NH4OH এবং NH4Cl যে দ্রবণটা নিব, সেই দ্রবণটা যখন বিক্রিয়া করে তখন এটা ভেঙে যায়, NH4+ অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন গঠন করে, এবং এখানেও NH4+ এবং Cl- আয়ন গঠন করে। তো যখন আমি সামান্য পরিমাণ H+ যুক্ত করি, অর্থাৎ অ্যাসিড যুক্ত করি, তো অ্যাসিডের যে H+ এবং এই দ্রবণে থাকা যে OH- এই যুক্ত হয়,
মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন যুক্ত হয়ে পানি উৎপন্ন করে তোমরা জানো, তাহলে এটা নিউট্রালাইজড করে দিল, অর্থাৎ অ্যাসিডকে নিউট্রালাইজড হয়ে যায়, মানে সেটা অ্যাসিডের উপস্থিতিতে আর থাকে না। একইভাবে যখন আমরা সামান্য ক্ষার যোগ করি অর্থাৎ OH যুক্ত হয়, তখন সেটা কি করে NH4 এর সাথে যুক্ত হয়ে NH4OH গঠন করে, অর্থাৎ এই দেখো যে ক্ষারটা যুক্ত করলাম সেটা নিউট্রালাইজড হয়ে গেল, অর্থাৎ ক্ষারের উপস্থিতি আমরা পাচ্ছি না। এই জন্য আমরা বাফার দ্রবণে অ্যাসিড যুক্ত করি বা ক্ষার যুক্ত করি, সেখানে এটার কোনো উপস্থিতি আমরা পাই না। এখন আসো যারা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে পিএইচ কাকে বলে এবং পিএইচ স্কেলের ব্যাখ্যা দাও, অর্থাৎ পিএইচ স্কেলের ব্যাখ্যাটা আমাদের দিতে হবে, পিএইচ স্কেল কাকে বলে। তাহলে কোন দ্রবণে, সাপোজ আমাদের যে দ্রবণ আছে সেই কোন দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রার 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে 10 ভিত্তিক মানে -log10, এই যে 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমের হাইড্রোজেন আয়ন মানে H+ এর ঘনমাত্রা, এই থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সেটা কার সাথে সম্পৃক্ত? যদি ঋণাত্মক, এই দেখো ঋণাত্মক লগারিদম এবং সেটা 10 ভিত্তিক লগারিদম, মানে এখানে বাই ডিফল্ট কিন্তু 10 আছে, তোমাদের বইয়ে দেখাচ্ছে হকের বইয়ে 10 দেওয়া আছে, টেকনিক্যাল বইয়ে 10 দেওয়া নাই, কিন্তু ভাষায় বলে দেওয়া আছে যে এটা হচ্ছে 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম। সেই জন্য এটাকে বলবা হচ্ছে -10 লগ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ এখানে আমাদের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম এবং সেটা কার ঘনমাত্রা? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে পিএইচ। মুখস্থ করা লাগবে না, তোমরা কি করবে সূত্রটা খেয়াল রাখবে যে পিএইচ -log হাইড্রোজেন আয়ন, কারণ পিএইচ কি -log হাইড্রোজেন আয়ন, অর্থাৎ এটাতে তোমাদের ম্যাথ করতে হবে, এটাতে কি করতে হবে? ম্যাথ করতে হবে। সেই জন্য তোমাদের কি করতে হবে যে পিএইচ সমান কত আসবে? তাহলে -log10 মানে ঋণাত্মক 10 বেস লগারিদমের সাথে যখন আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা গুণ করে দেই তখন আমরা পাবো হচ্ছে পিএইচ। তো পিএইচ দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? যে কোন একটা দ্রবণ সেটা কি অ্যাসিডিক না ক্ষার না নিউট্রালাইজ আছে, সেটা আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি। তো এখান থেকে যদি আমরা পিএইচ এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এই লগটা যখন -10 পাশে চলে আসে তখন কি হয়? 1 হাইড্রোজেন আয়ন আকারে লেখা যায়, অর্থাৎ লগের যে সূত্রের যে বেসিক সূত্রগুলো সেটা মাইনাস যখন এই পাশে চলে যায়, অর্থাৎ মাইনাস যখন আমরা তুলে দেই তখন সেটা কিভাবে আসে? 1 হাইড্রোজেন আয়ন আকারে আসে। অর্থাৎ এটা এক লাইন তোমাকে বেশি করে দিচ্ছি, ধরো এখানে আছে আমরা কি লিখে করছি লগ, মাইনাসটাকে যখন আমি এই পাশে নিয়ে আসি তখন হাইড্রোজেন আয়নের উপরে এইটা ইনভার্স হয়ে যায়, ইনভার্স মানে কি? ভাগ হয়ে যায়, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁶ মোল হলে, তার মানে ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে, সেই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব, হাইড্রোজেন আয়ন কত বেশি ঘন আছে সেটা কত? 10⁶ মানে 6 মোল আছে। তাহলে সেক্ষেত্রে পিএইচ এর ভ্যালু কত আসবে? পিএইচ এর ভ্যালু কত আসবে? পিএইচ সমান হচ্ছে -log হাইড্রোজেন আয়ন, তাহলে -log এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁶ বসায় দাও, অ্যান্সার হচ্ছে 6। তাহলে 6 হলে দেখো অ্যাসিডিক, 6 হলে কি হয়? দেখো যে অ্যাসিডিকের কাছাকাছি চলে যাচ্ছে, মানে মোটামুটি অ্যাসিডের কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে 7 থেকে যখন কম হয় সেটাকে আমাদের অ্যাসিড প্রকাশ করে, 7 থেকে যখন পিএইচ এর ভ্যালু বেশি হয় সেটা ক্ষার প্রকাশ করে, আর 7 যদি থাকে তাহলে হচ্ছে নিউট্রালাইজ থাকে। এখন দেখো তুমি লক্ষ্য করো, তাহলে যদি কোনো দ্রবণে তুমি যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধীরে ধীরে বাড়াতে থাকো তাহলে দেখবা যে পিএইচ এর ভ্যালু ধীরে ধীরে কমে যাচ্ছে, পিএইচ এর ভ্যালু ধীরে ধীরে কমে যাচ্ছে, তার মানে বুঝলো সেটা হচ্ছে অ্যাসিডের কাছাকাছি যাচ্ছে। আবার যদি কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যায় তাহলে ক্ষার হয়, এটা একটু পরে আলোচনা করবো। তাহলে দেখো এই পিএইচ এর ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই দ্রবণটা অ্যাসিড না ক্ষার, এভাবে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ভাগ কমালে পিএইচ 1 ভাগ বৃদ্ধি পায়, এটা এমসিকিউর জন্য বা তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য প্রয়োজন এই লাইনটা। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে পিএইচটা ঘনমাত্রার সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা যদি ঘনমাত্রা বাড়াতে থাকি পিএইচ এর ভ্যালুটা কমে। এটা তো মুখস্থ করা অনেকে, দেখো মুখস্থ করা লাগবে না। কিভাবে মুখস্থ করা লাগবে না? এটা ব্যস্তানুপাতিক না, তাহলে ঘনমাত্রা বাড়ালে পিএইচ এর ভ্যালুটা কমে, ঘনমাত্রা বাড়ালে কি হয়? পিএইচ এর ভ্যালুটা কমে। কিভাবে বুঝলাম? দেখো আমি যদি H+ আয়নের ঘনমাত্রা বাড়াই, H+ আয়নের ঘনমাত্রা বাড়াই, তাহলে দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে অ্যাসিড হবে, অর্থাৎ এই দেখো 7 থেকে ধীরে ধীরে ভ্যালুটা কমতে থাকবে, এই দিকে তো অ্যাসিড হয়, তাহলে 7 থেকে ধীরে ধীরে ভ্যালুটা কমতে থাকবে। তাহলে আমি বাড়াচ্ছি H, মানে H এর ভ্যালুটা বৃদ্ধি করতেছি, কিন্তু আমাদের এই ভ্যালুটা কি হচ্ছে? কমে যাচ্ছে না, আমাদের পিএইচ এর ভ্যালুটা কমে যাচ্ছে না, তার মানে ঘনমাত্রার সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি ঘনমাত্রা বাড়াই, H+ আয়নের ঘনমাত্রা বাড়াই, আমাদের পিএইচ এর ভ্যালুটা কমে যায়। এখন এই পিএইচ স্কেলের আমরা এটাকে যদি পানির সাথে তুলনা করি তাহলে পানির পিএইচ হচ্ছে 7, পানির পিএইচ হচ্ছে আমাদের 7। কিভাবে আসে এবং এই পানির পিএইচটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব একটু পরে দেখাচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট, এখানে যা যা আলোচনা করব খুবই সহজ এবং ইম্পর্টেন্ট। যেমন দেখো পানিতে H+ এবং OH- আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয়। যেমন দেখো পানি সহজ, পানি কি দ্বারা গঠিত হয়? H2 হচ্ছে পানি, পানিকে ভাঙলে আমরা
H প্লাস এবং OH মাইনাস আয়ন পাই। অর্থাৎ এখানে H প্লাস আয়ন এবং হাইড্রক্সিল আয়নের গুণফল, অর্থাৎ এই দুটার গুণ আকারে থাকে। তাহলে এই দুইটা আয়নকে যখন তুমি গুণ করবা তখন এই গুণফল যেটা তুমি পাবা, অ্যান্সার যেটা পাবা সেটাকে বলা হয় আয়নিক গুণফল। আয়নিক গুণফল তাহলে খুবই সহজ একটা বিষয়। এটাকে KW দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? KW দ্বারা প্রকাশ করা হয়। এই আয়নিক গুণফলকে KW দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই পানিকে যখন তুমি ভাঙবা তখন তুমি পাবা হচ্ছে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন, দুইটা আয়নে ভাগ করা যায়। মানে পানিকে ভাঙলে দুইটা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে ভাগ করা যায়। তাহলে এই পানিতে যখন আমরা ভাঙলাম, যদি বলা হয় পানির আয়নিক গুণফলকে তুমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করো, তাহলে তুমি কি লিখবা? KW ইকুয়াল টু এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এই H প্লাস এবং OH আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে, তার মানে যখন তুমি এদের ঘনমাত্রা নিবা, আয়নকে প্রকাশ করার পর যখন এটাকে ঘনমাত্রায় প্রকাশ করবা, যেমন ঘনমাত্রাকে লেখার জন্য তোমাকে থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিতে হয় এবং এই মাঝখানে প্লাস দিতে হয়, এর ঘনমাত্রা বোঝা যাচ্ছে। তার মানে H প্লাস এর পরিমাণ যদি বেশি দাও, ধরো তোমার কাছে পানি আছে, হ্যাঁ, পানিতে যদি তুমি লবণটা বেশি দিয়ে দাও তাহলে লবণের ঘনমাত্রা বেশি হয়ে যায়, তাহলে তোমাকে প্রকাশ করতে হবে কি? এই যে লবণ, এই থার্ড ব্র্যাকেট। তার মানে ম্যাথমেটিক্যালি প্রকাশ করার জন্য থার্ড ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। তার মানে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে লবণের ঘনমাত্রা বেশি হয়ে যাচ্ছে, লবণের ঘনমাত্রা বেশি আছে। তাহলে এখানে আমরা এটাকে গুণ দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ পানির আয়নিক গুণফল দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা পানির আয়নিক গুণফল বলে থাকি। সহজ কিন্তু এগুলো কিন্তু বেসিক থেকে পড়লে কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু কঠিনের কিছু না এখানে। এখন আমরা উভয় পক্ষে লগ নিচ্ছি, তাহলে এই পাশে লগ নিলাম লগ অফ হাইড্রোজেন আয়ন, আর এই পাশে আমরা লগ নিচ্ছি লগ অফ হাইড্রক্সিল আয়ন, আর এই পাশে লগ নিলাম লগ অফ পানির আয়নিক গুণফল। উভয় পক্ষে লগ নিলাম লগ অফ KW। এখন লগের একটা সূত্র আছে যে লগের গুণফলটা থাকলে যোগ দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ গুণ থাকলে যোগ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই পাশে থাকবে কি? লগ KW, আর এই পাশে থাকবে হচ্ছে লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যোগ লগ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। ফাইনালি এখান থেকে আমরা কি করলাম, যে দুই পাশে মাইনাস নিলাম, ওগুলোকে মাইনাস দ্বারা গুণ করলাম। এই পাশে গুণ করতে হবে, এই পাশে গুণ করতে হবে। তাহলে এই পাশে গুণ করলে মাইনাস আসছে, আর এই পাশে যদি গুণ করি তাহলে এখানে একটা মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, কারণ ব্র্যাকেট দিয়ে যদি তুমি গুণ করো, ব্র্যাকেট তুলে দিলে মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, যে এই যে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, এটাকে আমরা কি বলি? সংজ্ঞায় আমরা আলোচনা করলাম না একটু আগে, যে সংজ্ঞাটা আলোচনা করলাম PH সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, এটা তো PH বলা হয় এটাকে। তাই এটাকে আমরা PH বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? মাইনাস লগ হাইড্রোজেন আয়নকে আমরা PH বলতে পারি। আর মাইনাস লগ হাইড্রক্সিল আয়নকে, এখন এই লাইনটাকে আমরা একটু ভেঙে ভেঙে করতে পারি। যেমন দেখো, মাইনাস লগ এই হাইড্রোজেন আয়ন, এটাকে আমরা প্লাস দিয়ে মাইনাস লগ হাইড্রক্সিল আয়ন এভাবে লিখতে পারি, ঠিক আছে না? মানে প্লাসটাকে আমরা মানে বের করে দিয়ে এসে মাইনাসেরটা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। এটাকে আমরা PH দ্বারা প্রকাশ করতে পারি, আর এটাকে আমরা PH/OH দ্বারা প্রকাশ করতে পারি। আর মাঝখানে আছে প্লাস, তাহলে PH যোগ POH, এটাই কিন্তু কত আসছে? মাইনাস লগ KW। আর এটা তো 10 বেস লগ, আমরা যত লগ নিয়ে আলোচনা করতেছি সেটা তো 10 বেস লগ নিয়ে আলোচনা করতেছি। তার মানে মাইনাস লগ 10 এই পানির আয়নিক ঘনমাত্রা, অর্থাৎ পানির আয়নিক গুণফল KW। এখন এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানির আয়নিক গুণফল ফিক্সড আসে, অর্থাৎ তুমি যদি ল্যাবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফিক্সড রেখে পানির আয়নিক গুণফলটাকে ক্যালকুলেশন করো, তুমি পাবো 10⁻⁴⁴, এটা তো ফিক্সড আসে, মানে কনস্ট্যান্ট ভ্যালু। তো সেক্ষেত্রে ওই ভ্যালুটাকে বসায় দাও, KW এর জায়গায় জাস্ট 10⁻14 বসায় দাও। 10⁻14 যদি বসায় দাও তাহলে PH যোগ POH এই ভ্যালুটা আসে হচ্ছে এখান থেকে, এই যে তোমার অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে কাটাকাটি হবে মনে রাখবে এইভাবে, যে মাইনাস মাইনাস চলে যাবে, 10 বেস লগ এই 10 বেস লগ চলে যাবে, থাকবে কি 14। আবার বলি, এটা মনে রাখার টেকনিক কি, এই মাইনাস চলে দিবা, তারপর এই 10 এই 10 এই লগ 10 কাটা যাবে, থাকবে কি 14, তার মানে 14 আসতেছে। তাহলে PH যোগ POH এটা আসতেছে কত? 14। PH যোগ POH আসতেছে 14। এটা কিন্তু এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে প্রমাণ করো যে PH যোগ POH ইকুয়াল টু 14, এটা কিন্তু প্রমাণে আসতে পারে। তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে যদি আমরা আসি, তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা সমান থাকে। অর্থাৎ তুমি যদি পানিকে ভাঙো, H2O কে ভাঙো, অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা পাবা আর হাইড্রক্সাইড আয়নের যে ঘনমাত্রা পাবা সেটা সমান সমান থাকে। যদিও বা দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন মিলে আমাদের পানির অণু গঠিত হয়, কিন্তু যখন এটাকে তুমি ভাঙবা, বিশ্লেষণ করবা, এবং এটার যে ঘনমাত্রা যদি তুমি আলাদা আলাদা ক্যালকুলেশন করো, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা সমান সমান আসছে। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের কোনোটাই ধর্ম প্রদর্শন করো না, সেহেতু সে নিউট্রাল অবস্থায় থাকে। যদি H প্লাস এর আয়নের ঘনমাত্রা বেশি থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে অ্যাসিড,
আর যদি ও এইচ আর এর ঘনমাত্রা বেশি থাকতো তাহলে আমরা ক্ষার বলতাম। কিন্তু এখানে যেহেতু দুইটার ঘনমাত্রা সমান সমান থাকে সেই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা নিউট্রালাইজ থাকে, অর্থাৎ কোনো অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে না, ক্ষারের ধর্ম প্রদর্শন করে না। সেই জন্য যদি পিএইচ কারো 7 হয় সেটা হচ্ছে নিউট্রাল বলা হয়, কোনো অ্যাসিড নাই কোনো ক্ষারও নাই। তাহলে এক্ষেত্রে যদি আমরা এখানে দুইটার ঘনমাত্রাটা গুণ করি, অর্থাৎ এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আসে হচ্ছে 10⁻⁴, 10⁻⁴। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। এটা আমাদের ফিক্সড ভ্যালু, এটা আমাদের কনস্ট্যান্ট ফিক্সড, এটা আমাদের মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত আসে, 10⁻⁴। যেহেতু দুটো সমান সমান থাকে দুটার গুণফল আসে 10⁻⁴। এখন যেহেতু আমাদের এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান সমান থাকে, তাহলে আমরা যে কোনো একটাকে উল্টায় দেই। অর্থাৎ এখানে যদি আমরা এই OH কে H+ আকারে লিখতে পারি, কারণ এই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান, তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দুটো সমান সমান থাকে। এটা ভ্যালু কত, 10⁻⁴। এই দুইটা যখন আমরা কি করতে গুণ আকারে আছে তাহলে স্কোয়ার আকারে লিখতে পারো। ধরো তোমার কাছে 2 × 2 মানে কি লেখা হবে, 2 স্কোয়ার, তারপরে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর স্কোয়ার আর 10⁻⁴ আছে এখানে। তাহলে এখান থেকে যদি আমরা এই স্কোয়ারটাকে পাশে পার করি বা তুমি রুট করো, এই পাশে রুট করো আর এই পাশে রুট করো, তাহলে স্কোয়ার রুট গুলো দেবো আর এই পাশে রুট গুলো পাবো 10⁻⁷। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে এপাশে উভয় পক্ষে যদি আমরা লগ নেই, এভাবে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা ইকুয়াল টু এই পাশে থাকবে কত, মাইনাস লগ 10⁻⁷। হ্যাঁ, এরকম থাকলো। তাহলে এই পাশে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন আছে সমান এই পাশে উপপাদ্যে মাইনাস লগ নিছি আমরা, 10 বেস লগ নিছি, মাইনাস লগ নিছি। তাহলে এটাকে আমরা পিএইচ লিখতে পারি, এটাকে আমরা পিএইচ দ্বারা প্রকাশ করলাম। আর এই ক্ষেত্রে দেখো এই মাইনাস এই মাইনাস চলে যাবে আর লগ 10 বেস লগ, তাহলে লগ 10 কাটা দিয়ে দাও, থাকবে কত, 7। তাহলে পিএইচ এর আসছে 7, তাহলে পানির পিএইচ কত, পানির পিএইচ 7। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট যে পিএইচ স্কেলে ব্যাখ্যা দিলে তো তুমি সবই ব্যাখ্যা দিবা। আর এভাবে আসতে পারে যে প্রমাণ করো পিএইচ যোগ পিওএইচ = 14, অথবা পিএইচ এর ভ্যালু হচ্ছে 7, পানির পিএইচ হচ্ছে 7, প্রমাণ করো। তারপরে এইভাবে তোমাকে কিন্তু প্রমাণ করে দেখাতে হবে এই কোশ্চেনের আনসার গুলো। পিএইচ এর ভ্যালু হচ্ছে 7, বিশুদ্ধ মানে পিএইচ হচ্ছে 7। এখন পিএইচ এর ব্যবহার তো অনেক আছে, তোমরা জানো যে মাটির পিএইচ 3 থেকে 7 এর মধ্যে হয়ে থাকে। মাটির পিএইচ 3 থেকে 7, তার মানে এই যে ভূতত্ত্ববিদ যারা রয়েছে, মাটির নিয়ে গবেষণা যারা করে, তারা কিন্তু পিএইচ স্কেল মাপে যে মাটির পিএইচটা কত আছে, সেটা শাকসবজির জন্য ভালো কিনা বা আমাদের এটা কি ফসলের জন্য উপযোগী কিনা। তাহলে এই জন্য পিএইচ জানা খুবই জরুরি। সেই জন্য মাটির আদর্শ পিএইচ কিন্তু 3 থেকে 10 এর মধ্যে রাখা হয়। এর থেকে কম বেশি হলে কিন্তু সেখানে শস্য বলো বা অন্যান্য যে তুমি যে ফসল ফলাতে সেখানে করবা, সেখানে কিন্তু সেটা সঠিকভাবে হবে না। সেই জন্য মাটির পিএইচ কিন্তু সঠিকভাবে ক্যালকুলেশন করতে হয়। একটু পিএইচ বাড়াতে এরকম সার দিতে হয়, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, নাইট্রেট সার দিতে হয়। বলবা যে বাজারে গিয়ে তোমাকে নাইট্রেট সার কিনে আনতে হয়। যদি কোনো কারণে পিএইচ এর ভ্যালুটা কম থাকে, বেশি থাকে, তো সেক্ষেত্রে তোমাকে নাইট্রেট সার, যদি কম থাকে তাহলে বাড়ানোর জন্য তোমাকে নাইট্রেট সার ইউজ করতে হয়। আর পিএইচ কমাতে তোমাকে চুন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো অ্যাড করতে হয়, তাহলে তোমার সেই পিএইচ ভ্যালুটা কমে যায়। কারণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমাতে হবে, সেজন্য ক্ষার যুক্ত করা হয়। দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্ষার যুক্ত করলে ওই যে প্রশমিত হয়, অ্যাসিড ক্ষার প্রশমিত হয়, যার কারণে সেখানে আমাদের ওই রকম পিএইচ ভ্যালুটা নিয়ন্ত্রণে আসে। একইভাবে তোমার শিল্প কারখানায় অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এটা ইউজ করা হয়ে থাকে, বেকারিতে, লজেন্স তৈরিতে এটা ইউজ করা হয়ে থাকে, প্রচুর ব্যবহার, কলমের কালি ব্যবহার করা হয়ে থাকে, রাসায়নিক এবং মাত্রিক শিল্পে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কাজ করে। যদি তুমি বিশেষ করে যদি তুমি কেমিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলো, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও লাগে, কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও লাগে, আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও লাগে। মানে ওখানে কিন্তু অনেক ইঞ্জিনিয়াররা কাজ করে। কারণ ওই তোমার কেমিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, সেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল সাপ্লাই লাগে, বড় বড় মেশিনারিজ এর ইলেকট্রিক সাপ্লাই লাগে, 3 ফেজ ইলেকট্রিক সাপ্লাই আছে। তো সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ আছে। আবার একইভাবে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ আছে, কারণ সেখানে এই কেমিক্যাল নিয়ে কাজ করতে হয় বা মেশিনারি নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে মেশিন হ্যান্ডেল করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। আবার একইভাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখন তো বর্তমানে সবগুলো হচ্ছে প্রোগ্রাম বেসড হয়ে গেছে, তো সেগুলো প্রসেসিং গুলো, প্রোগ্রামিং এর মাধ্যমে প্রসেসিং গুলো কন্ট্রোল করা হয়, সেক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগে। আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে পিএইচ মান, ফার্মেন্টেশন কিভাবে করতে হয়, কোনটার সাথে কোনটা বিক্রিয়া করে, সেগুলো কিন্তু সবই এখানে জরুরি হিসেবে ভূমিকা পালন করে। তাহলে সেক্ষেত্রে তুমি যখন ইঞ্জিনিয়ার হিসেবে যাবা, তোমাকে কিন্তু সেখানে ম্যানেজার পোস্টে অনেক সময় প্রমোশন করে দেওয়া হয়। তো ম্যানেজার হিসেবে কিন্তু তোমার দায়িত্ব কিন্তু এইগুলোর দিকেও তোমাকে নজর রাখতে হবে। তো তোমার এইগুলো কেমিস্ট্রি বিষয়ে যদি বেসিক নলেজ না থাকে, তাহলে কিন্তু তুমি ম্যানেজার বিষয়ে ওইসব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে না বা ওই জায়গায় হ্যান্ডেল করতে পারবে না। সেই জন্য কেমিস্ট্রি কিন্তু তোমাদের পড়ানো হয়, সকল ডিপার্টমেন্টেরই পড়ানো হয়, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল পড়ানো হয়। এখন বলো যে এই অধ্যায়ের ক্ষেত্রে কোনো কোশ্চিন আছে কিনা বা কোনো কোশ্চিন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমরা নেক্সট অধ্যায়ে যাব।
আমরা কি কন্টিনিউ করবো, সামনের দিকে যাব? কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করলাম যে অধ্যায় 7 হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন এটাকে বলা হয়। তো এখানে প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কি, বলতে কি বুঝো? কোশ্চেনের ভিতরে আমাদের অ্যান্সারটা রয়েছে। তাহলে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কি বললাম? তাপ উৎপন্ন হয়, তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। তাহলে দেখো, যে বিক্রিয়ার ফলে তাপ শক্তি উৎপন্ন হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়, তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। এটা মুখস্থ করতে যাবে না, কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে। তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হয়, তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। যেমন দেখো, কার্বন এবং অক্সিজেন যদি তুমি বিক্রিয়া করো, সেখানে দেখবে যে তাপ উৎপন্ন হচ্ছে। কার্বন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গঠন করা হয়, তুমি দেখবা যে সেখানে হিট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ওই বিক্রিয়ার পর দেখবে আশেপাশে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ হচ্ছে নেগেটিভ হয়, অর্থাৎ যেখানে তুমি ডেল এইচ এর ভেতরে নেগেটিভ দেখবা সেখানে বুঝবে এটা হচ্ছে তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপাদী বিক্রিয়া। এবং এখানে দেখা যাচ্ছে যে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া যখন কার্বন ডাইঅক্সাইড গঠন করে, সেখানে 393.4 কিলোজুল তাপ উৎপন্ন হয়, কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়। প্রতি মোলে 393.4 কিলোজুল তাপ উৎপন্ন হয়। আচ্ছা, আর তাপহারী বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া তাপ শোষিত হয়, শোষণ করে, তাপ শক্তি শোষিত হয়, তাকে আমরা তাপহারী বিক্রিয়া বলবো। যেমন দেখো, এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে মানে কি হিট বের হয়ে গেছে, আর এখানে তাপ শোষণ করতেছে, তাহলে একটা তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া বলা হয়। একইভাবে তাপহারী বুঝবা কিভাবে? এই যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দিব, তাপ দেওয়া হয়, তখন এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এবং দেখবা যে বিক্রিয়া শেষে ঠান্ডা লাগতেছে। বিক্রিয়াতে যদি তুমি আশেপাশে দেখুন, দেখবে এনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে গেছে, মানে বিক্রিয়া শেষে তাপটাকে শোষণ করে নিছে। তুমি যে পরিমাণ তাপ দিছিলে তার থেকে বেশি পরিমাণ তাপ সে শোষণ করে নিছে। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ। কি হয়? ডেল এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে কোনো জায়গায় যদি তুমি ডেল এইচ এর ভ্যালু পজিটিভ দেখো, তাহলে বুঝবা যে সেখানে তাপ হারি হয়েছে, মানে তাপটা শোষিত হয়েছে, অর্থাৎ আশেপাশে এনভায়রনমেন্টটা ঠান্ডা লাগবে, তোমার ঠান্ডা অনুভূত হবে। আচ্ছা, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে সিম্পল, তাপ উৎপন্ন হয় এবং এটা তাপ ডেল এইচ নেগেটিভ হয়ে থাকে। আর হারির ক্ষেত্রে উল্টা, এটা তাপ শোষিত হয় এবং ডেল এইচ এর ভ্যালু থাকে হচ্ছে পজিটিভ। এখন নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তো বিক্রিয়ক অণুর রাসায়নিক বন্ধন ভেঙে উৎপাদ অণুর নতুন বন্ধন সৃষ্টির মাধ্যমে নতুন পদার্থ সৃষ্টি হওয়াকে রাসায়নিক বিক্রিয়া বলবে। অর্থাৎ বিক্রিয়ার শুরুতে যে বিক্রিয়াটা ঘটে সেগুলোকে বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়ার শেষে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় উৎপাদ। তাহলে বিক্রিয়ক অণুগুলো ভেঙে আমাদের নতুন বন্ধন সৃষ্টির মাধ্যমে যে উৎপাদ সৃষ্টি করবে বা নতুন পদার্থ সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বলবো। এক্সাম্পল, কার্বন এবং অক্সিজেন। দেখো, এখানে এই বিক্রিয়ক গুলো, বিক্রিয়ার আগে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়ার শেষে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়ার শুরুতে এই অণুগুলো কি হচ্ছে? বন্ধন গঠন করার মাধ্যমে নতুন একটা পরমাণু বা নতুন অণু সৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো ভেঙে যাচ্ছে, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে ভেঙে নতুন একটা পদার্থ সৃষ্টি হচ্ছে, নতুন অণুর সৃষ্টি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতেছি। একইভাবে NH4CnO অ্যামোনিয়াম সায়ানাইড বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন হয়নি, কিন্তু আমাদের এই যে বাজারে অনেক সময় থাকে ইউরিয়া সার, এই ইউরিয়া সার কিন্তু আমাদের এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আসছে। অ্যামোনিয়াম সায়ানাইডকে ভেঙে আমাদের ইউরিয়া উৎপন্ন হয়। তো এটা হচ্ছে আমাদের এই রাসায়নিক বিক্রিয়া এক্সাম্পল। আরো কিছু এক্সাম্পল রয়েছে, যেমন রাসায়নিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো। যেমন তাপ শোষণ বা উদ্ভাবন ঘটে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর দেখবে যে হয় সেখানে তাপ ভারী হবে না তাপ শোষিত হবে। হয় কার্বন এবং অক্সিজেন যদি বিক্রিয়া করে, এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী, অর্থাৎ ডেল এইচ হচ্ছে নেগেটিভ। আর নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করে? নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে, এটা হচ্ছে তাপ হারি, তাপ শোষিত হয়। তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদন, হয় তাপ উৎপন্ন হবে, না হয় কি হবে? তাপ শোষিত হবে। আর উৎপাদকের ধর্ম বিক্রিয়ক হতে পৃথক হবে, অর্থাৎ উৎপাদের যে ধর্মটা হবে সেটা বিক্রিয়ক থেকে আলাদা। যেমন দেখো, কার্বন ডাইঅক্সাইডের ধর্ম কার্বন এবং অক্সিজেনের ধর্ম থেকে আলাদা, সেই কথাটা বলা হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের যে ধর্মটা বিক্রিয়ক থেকে আলাদা হয়ে থাকে। মোট উৎপাদ এবং বিক্রিয়কের ভর অপরিবর্তিত থাকে। যেমন দেখো, লক্ষ্য করো এখানে যে ভর কিভাবে অপরিবর্তিত থাকে। এখানে 1 মোল, এখানে 1 মোল, মানে হচ্ছে এখানে 2 গ্রাম কার্বন বিক্রিয়া করছে, এখানে এই পাশেও কতটুকু আমাদের উৎপন্ন করছে, এখানে আমাদের এখানে অ্যাকচুয়ালি 2 হবে আমাদের। তাহলে 2 দিলে কার্বনের সাথে আমাদের এই পাশে 2 দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ভরটা তুমি সেকেন্ডটাতে দেখো, এখানে 1 মোল, এখানে 1, টোটাল কত? 2, এবং 2 মোল উৎপন্ন করছে। তার মানে আমাদের ভর সংখ্যা এখানে অপরিবর্তিত আছে। এটা তোমাদের পারমাণবিক সংখ্যা দ্বারাও বিশ্লেষণ করা যায়। পারমাণবিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করলে এখানে কার্বন একটা, এটা কার্বন একটা, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা। তো সেক্ষেত্রে আমাদের ভর সংখ্যা অপরিবর্তিত থাকে।
এটা তো আমরা বুঝতে পারি। আবার দেখো এখানে দুইটা N2, এখানে দুইটা N2, এখানে দুইটা অক্সিজেন, তার মানে ভর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তো এক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা মোট উৎপাদ এবং ভর অপরিবর্তিত থাকবে। আবার বিক্রিয়কের স্থায়ী পরিবর্তন হবে, বিক্রিয়কের কি হবে, স্থায়ী পরিবর্তন হবে। যেমন দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হচ্ছে না, এই পানিটা স্থায়ী। এটাকে আর যদি তুমি কোনো তাপের প্রভাব না দাও তাহলে পানি পানি থাকবে, এটা সহজে পরিবর্তিত হবে না। সেই জন্য বিক্রিয়ার শেষে এটা অপরিবর্তিতই থাকবে, মানে বিক্রিয়া শেষে এটা অপরিবর্তিত থাকে। যেমন দেখো জিঙ্ক এবং সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফার এবং পানি উৎপন্ন করে। যেমন দেখো বিক্রিয়াটা দেখায়, কিভাবে মনে রাখতে হয়, জিঙ্ক আর এখানে সালফুরিক অ্যাসিড আছে H2SO4, তাহলে জিঙ্ককে ভাঙলে তুমি Z10 পাবা, এবং এই জিঙ্কটা গিয়ে সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, লাথি মেরে বের করে দেয়। তারপরে জিঙ্কটাকে সালফারের সাথে সংযোগ গঠন করলে এবং হাইড্রোজেনটা আলাদা হয়ে যায়, আর হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আমাদের পানি উৎপন্ন করে আলাদা হয়। এভাবে আমাদের বিক্রিয়াগুলো সংঘটিত হয়। শিল্পক্ষেত্রে প্রভাবকের 5টি ব্যবহার। তো প্রভাবক আমাদের কেন ইউজ করা হয়ে থাকে? প্রভাবক বিষয়টা কি? প্রভাবক হচ্ছে বিক্রিয়াকে ত্বরান্বিত করে। অর্থাৎ তুমি দেখবা যে এই যে তীরচেনের উপরে ধরো প্লাটিনিয়াম, তারপরে লেড, এরকম প্রভাবক ইউজ করা হয়ে থাকে। প্রভাবকটা অ্যাকচুয়ালি কি করে, বিক্রিয়াটাকে হয় ধীরে করে, না হয় স্পিড করে। ধরো কোনো একটা বিক্রিয়া করতে তোমার 5 মিনিট লাগতেছে, ধরো ইন্ডাস্ট্রিতে তুমি জব করতেছো, বিক্রিয়াটা সম্পূর্ণ হতে 5 মিনিট সময় লাগতেছে। এখন কি করা হলো যে তুমি চাচ্ছ যে না, বিক্রিয়াটা আমি 3 মিনিটে শেষ করবো, আমার হাতে টাইম কম, তখন তুমি প্রভাবক ইউজ করবা। বিভিন্ন রকম প্রভাবক পাওয়া যায়, তুমি সেই প্রভাবক ইউজ করে দিবা, তাহলে দেখবা যে বিক্রিয়াটা 5 মিনিট থেকে 3 মিনিটে চলে আসবে। আবার ধরো কোনো একটা বিক্রিয়া করতেছো, সেটা লাগতেছে 10 মিনিট, তুমি চাচ্ছ না 10 মিনিট না, এটা আমি 1 ঘন্টায় করাবো। তাহলে সেক্ষেত্রে কিছু কিছু প্রভাবক পাওয়া যায় যেটা বিক্রিয়ার গতিটাকে স্লো করে দেয়, তখন এই বিক্রিয়াটা স্লো হয়ে যাবে, তখন সেটা প্রভাবক হিসেবে কাজ করবে। তো শিল্প ক্ষেত্রে আমাদের এই প্রভাবকের 5টা ব্যবহার রয়েছে। যেমন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে, সালফিউরিক অ্যাসিড যখন আমরা উৎপন্ন করি, তুমি বাজারে কিন্তু সালফিউরিক অ্যাসিড কিনতে পাওয়া যায় H2SO4, তো এই সালফিউরিক অ্যাসিড উৎপাদনের সময় আমাদের প্রভাবক ইউজ করা হয়ে থাকে। এটা তোমাদের যখন সালফিউরিক অ্যাসিড উৎপাদন দেখবা তখন তুমি বুঝতে পারবা। পেট্রোলিয়ামকে তাপ বিয়োজন করে গ্যাসোলিন উৎপন্ন করা, এটাও কিন্তু এই গ্যাসোলিন উৎপন্ন করার সময় প্রভাবক ইউজ করা হয়ে থাকে। আবার উদ্ভিজ্জ তেল হতে কৃত্রিম ঘি তৈরিতে, এই যে তোমরা ঘি খাও, কৃত্রিম ঘি গুলো আমাদের উৎপন্ন করা হয়, সেখানে কিন্তু আমাদের কৃত্রিম তেল হতে ঘি উৎপন্ন করি, সেখানে কিন্তু আমাদের প্রভাবক ইউজ করা হয়ে থাকে। হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, এই যে অ্যামোনিয়া সার ইউজ করা হয়, অ্যামোনিয়া সার, অ্যামোনিয়াম সায়ানেট যে বলা হয় এটাকে, এই সেখানে আমাদের অ্যামোনিয়া উৎপাদনে হেবারবস পদ্ধতিতে আমাদের এই প্রভাবক ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এখানে প্রভাবক হিসেবে এই যে আয়রন, তারপর হচ্ছে এমো, এগুলো প্রভাবক হিসেবে ইউজ করা হয়ে থাকে, যার কারণে এই অ্যামোনিয়াটা আমাদের উৎপন্ন করা সম্ভব হয়। সেই জন্য আমাদের প্রভাবক খুবই দরকার। পানি সরবরাহের পাইপ সংরক্ষণ, এগুলোতে আমাদের প্রভাবক ইউজ করা হয়ে থাকে। এখন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ লেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো রাসায়নিক বিক্রিয়া আমাদের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া। তো প্রথমে আমরা সংযোজন বিক্রিয়াটা দেখি। তাহলে যে বিক্রিয়া বিক্রিয়কের উপাদান সমূহের প্রত্যক্ষ সংযোগে সংঘটিত হয় তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। সংযোজন মানে যোগ করা, এখানে তেমন কিছু করতে হবে না। যেমন কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড কি যোগ করছি আমরা, যোগ করে ক্যালসিয়াম কার্বনেট গঠন করছি, জাস্ট যোগ করা বোঝায়, তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। একইভাবে যদি বলা হয় বিশ্লেষণ বিক্রিয়া, বিশ্লেষণ মানে ভাঙা, মানে ভেঙে ফেলা। যেমন দেখো পানিকে ভেঙে আমরা কি উৎপন্ন করছি, হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করছি, মানে ভেঙে ফেলছি, জাস্ট আমরা এটাকে ভেঙে ফেলছি, সেই জন্য এটাকে বলা হয় বিশ্লেষণ করা, মানে বিশ্লেষণ করে ফেললাম, ভেঙে ফেললাম। একইভাবে যদি বলা হয় বিয়োজন, বিয়োজন মানে কি, এটাও একই রকম ভেঙে ফেলার মতনই, অর্থাৎ কোন যৌগকে যদি ক্ষুদ্রতর যৌগে পরিণত করা হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। ক্যালসিয়াম কার্বনকে ভেঙে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ বিয়োজন বিক্রিয়া, যেটা অনেকটা আমাদের এই বিশ্লেষণ বিক্রিয়ার কাছাকাছি বলা চলে। তো এটাকে বলা হচ্ছে বিয়োজন মানে ভাঙা। প্রতিস্থাপন মানে কি, দেখো প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে আমাদের যে বিক্রিয়ায় কোনো মৌল যৌগ হতে কম সক্রিয় মৌলকে স্থানচ্যুত করে নিজে ওই স্থান দখল করে। অর্থাৎ যেমন দেখো এখানে CH4 এবং ক্লোরিন আছে, এখন এই ক্লোরিন বলবে যে আমি এখানে একটা হাইড্রোজেনকে লাথি মেরে বের করে দিবে, দিয়ে সে সেখানে ঢুকে যাবে, মানে সে প্রতিস্থাপিত করবে। যেমন দেখো CH4, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, CH3 আর H প্লাস Cl আর Cl, এভাবে লিখতে পারি। লেখার পরে এই ক্লোরিন বলবে যে একটা হাইড্রোজেনকে লাথি মেরে বের করে দিবে, দিয়ে এই ক্লোরিন দিয়ে CH3 এর সাথে সংযোগ গঠন করবে, তাহলে CH3Cl গঠন করলো, আর একটা HCH এবং এই Cl মিলে HCl গঠন করলো। তার মানে এখানে কি প্রতিস্থাপন হলো। একইভাবে দেখো আরেকটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখাই, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে H2SO4, এই জিঙ্ক দিয়ে কি করে হাইড্রোজেনকে লাথি মেরে বের করে দেয়, বলবে যে এই SO4 আমার, তুমি বের হয়ে যাও, তাহলে এখানে গিয়ে লাথি মেরে বের করে দেয়, তাহলে কি হয়, জিঙ্ক সালফাইড গঠন করে, আর হাইড্রোজেনটা ভবঘুরে হয়ে যায়, সে আরেকজন একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O পানি উৎপন্ন করে। এই হচ্ছে প্রতিস্থাপন, মানে কি লাথি মেরে বের করে দিল, মানে প্রতিস্থাপন করে দিল, এই জন্য এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া।
আদ্র বিশ্লেষণ মানে আরো সহজ, মানে পানির সাথে বিক্রিয়া করা হয়। যেমন দেখো FeCl3 যখন পানির সাথে বিক্রিয়া করে FeOH3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। কিভাবে বুঝবে এটা? বিক্রিয়াটা সহজে মনে রাখার টেকনিক, FeCl3 আছে, এটাকে ভাঙলে কি পাবা তুমি? Fe3+ আর Cl- পাবা, আর H2O কে ভাঙলে পাবা হচ্ছে H+ এবং OH- পাবা। এখন এই দুটো যখন বিক্রিয়া করে প্লাস মাইনাস যুক্ত করে দাও, প্লাস মাইনাস যুক্ত করলে এখানে H আর Cl প্লাস মাইনাস HCl গঠন করলো, আর এই প্লাস এবং মাইনাস FeOH3, কারণ Fe যোজনী 3, এই যে 3+ আছে, আর OH এর যোজনী 1, মানে যোজনী ক্রস হয়, তোমরা জানো একটা একটা ক্রস করতে হয়, তাহলে এই OH এর Fe যে যোজনী OH কে দিলে আর OH এর যোজনী 1 লিখতে হয় না, তাহলে FeOH3 আর HCl। তার মানে তোমরা যদি এই ক্লাসগুলো শুরু থেকে বেসিক অনুযায়ী পড়ো, তাহলে তোমাদের এই বিক্রিয়াগুলো মুখস্থ করতে হবে না। আর যদি তোমরা শুরু থেকে বেসিক অনুযায়ী না পড়ো, তাহলে এই তোমাদের এই যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, সেটা কিন্তু তোমাদের জন্য পরবর্তীতে প্রেশার বাড়বে। আর পারস্পরিক প্রতিস্থাপন মানে কি? একটা আবার আরেকটার সাথে প্রতিস্থাপন করা, মানে এই দেখো এই যে HgCl2 এবং পটাশিয়াম আয়োডাইডের সাথে যখন বিক্রিয়া করে, এই পটাশিয়াম ক্লোরিনটা পটাশিয়ামের সাথে আসে, এর আয়োডিনটা আবার এখানে ক্লোরিনের সাথে চলে যায়, মানে একটা পরের সাথে পাশাপাশি প্রতিস্থাপন করতেছে, সেজন্য এটাকে বলা হয় পারস্পরিক প্রতিস্থাপন। আবার পারমাণবিক পূর্ণ বিন্যাস মানে কি? একটা ভেঙে গিয়ে নতুন করে বিন্যাস হয়। যেমন দেখো NH4CNS, এটা যখন ভেঙে যায় তখন দেখো NH2CH NH2, মানে বন্ধনটা ভেঙে পুনরায় একটা নতুন ভাবে স্ট্রাকচার গঠন করছে, মানে পূর্ণ বিন্যাস করছে, এই জন্য বলা হয় পারমাণবিক পূর্ণ বিন্যাস। এটা হচ্ছে রাসায়নিক শ্রেণী বিভাগ। আবার একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, মানে কি? বিক্রিয়ার শেষে একটা অদক্ষেপ করবে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট যখন বিক্রিয়া করে, এই সিলভার নাইট্রেটের একটা অদক্ষেপ করতেছে, আর সোডিয়াম নাইট্রেটটা আলাদা হয়ে যায়। এটা মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে যে দেখো সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন হলো, আর সিলভার প্লাস এবং NO3- প্লাস মানে যুক্ত করে সিলভার এবং ক্লোরিন বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড একটা পদক্ষেপ পরে, আর সোডিয়াম আর নাইট্রেট বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট গঠন করে। এটা মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে পড়লেই হবে। পলিমারকরণ বিক্রিয়া, পলিথিন তৈরি করা হয় এখান থেকে অ্যাকচুয়ালি। এই যে আমাদের CH3CH এটা যখন আমাদের 40 ডিগ্রি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দেওয়া হয়, তখন এখান থেকে আমাদের পলিথিন গঠন করে, এটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া, C6H6। এভাবে পলিথিন তৈরি করা হয়। প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড এবং ক্ষার যখন পরস্পর বিক্রিয়া করে, দেখো এই লবণ এবং পানি উৎপন্ন করছে, এটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে, লবণ, এই সোডিয়াম সালফেট লবণ এবং পানি H2 হচ্ছে পানি উৎপন্ন করছে। এখন একটু আগে তোমাদের প্রভাবক আলোচনা করলাম, তো কোশ্চেনটা হলো যে প্রভাবক কি এবং এর প্রকারভেদ। তাহলে প্রভাবক অ্যাকচুয়ালি বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, মানে ত্বরান্বিত করে, হয় স্পিড বাড়ায় দেয় নাহলে কমায় দেয়, যেটা একটু আগে তোমাদের আলোচনা করলাম। আর প্রভাবক বিভিন্ন প্রকার হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যদি বিক্রিয়ার গতিটাকে স্পিডি করে দেয় বা বৃদ্ধি করে দেয়, তখন সেটাকে আমরা ধনাত্মক প্রভাবক বলবো। যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, এখানে আয়রন প্রভাবক হিসেবে ইউজ করা হয় এবং এটা বলা হয় ধনাত্মক প্রভাবক, মানে বিক্রিয়ার গতিটাকে কি করে? বৃদ্ধি করে দেয়। একইভাবে ঋণাত্মক প্রভাবক আছে, মানে বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেয়, মানে স্লো করে দেয়। যেমন এই যে H2O2 যখন আমাদের এই H3PO4 এর প্রভাবক উপস্থিতিতে বিক্রিয়া করে, তখন পানি এবং অক্সিজেন উৎপন্ন করে, অর্থাৎ বিক্রিয়া গতিটাকে স্লো করে দেয়। তারপর হচ্ছে অটো প্রভাবক, অর্থাৎ যখন কোনো বিক্রিয়ক নিচে প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে তাকে অটো প্রভাবক বলা হয়, মানে নিজে যে বিক্রিয়া নিজে বিক্রিয়ার মধ্যে একটা প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে। যেমন হচ্ছে অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এখান থেকে এই Mn যেটা রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের Mnটা প্রভাবক হিসেবে চলে যায়, অর্থাৎ নিজেই আবার প্রভাবক হিসেবে কাজ করতেছে। তারপর সেটাকে বলছি আমরা অটো প্রভাবক। এই বিক্রিয়া শেষে আমরা পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, কার্বন অক্সাইড এবং পানি উৎপন্ন করে, তো এটাকে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে এখানে অটো প্রভাবক হিসেবে কাজ করতেছে। এখন আসো যে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক হচ্ছে যে একটি বিক্রিয়ার প্রভাবে অন্য কোনো বিক্রিয়া প্রভাবিত হয়। একটা বিক্রিয়ার প্রভাবে অন্য কোনো বিক্রিয়া যখন প্রভাবিত হবে, তখন তাকে আমরা বলবো আবিষ্ট প্রভাবক। যেমন দেখো সোডিয়াম সালফেট যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের প্রভাবের উপস্থিতি বিক্রিয়া করে সোডিয়াম সালফেট গঠন করে। জাস্ট একটা অক্সিজেন এখানে ঢুকে যায়, সোডিয়াম সালফেট গঠন করছে। তো এই সোডিয়াম সালফেটটা পরবর্তীতে কি হচ্ছে যে এই দেখো সোডিয়াম আর্সেনাইড আবার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, তখন কোনো বিক্রিয়া হয় না, তখন কোনো বিক্রিয়া হয় না। তার মানে সোডিয়াম সালফেট যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম সালফেট উৎপন্ন করে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনো প্রভাবক না দিলে এখানে কোনো বিক্রিয়া হচ্ছে না। এখন কি করা হলো যে এই যে সোডিয়াম সালফেট যেটা আছে, এই যে সোডিয়াম সালফাইড এবং এই যে সোডিয়াম আর্সেনাইড, এই দুইটা যখন আমরা পরস্পরকে বিক্রিয়া করবো, অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো, তখন আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তার মানে একটা বিক্রিয়ার প্রভাবে অন্যটা প্রভাবিত হচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়ার শেষে আমাদের এই যে সোডিয়াম সালফেটের প্রভাবে এখানে এই সোডিয়াম নাইট্রেটের এই বিক্রিয়াটা আমাদের সম্পন্ন হচ্ছে, যার কারণে এটা বলা হচ্ছে আমাদের আবিষ্ট প্রভাবক।